আমাদের এখানে যে কিছু জিনিস আছে, বোর্ড দেখতে পাচ্ছেন আশা করছি। বোর্ডে আমি কিছু জিনিস আগে থেকেই গত ক্লাসে পড়িয়েছিলাম, তো ওই পড়ানোটা এখন থেকে আগে থেকেই রয়ে গেছে। দেখুন, ফর এক্সাম্পল আমরা যদি বলি সেন্স, সেন্স কথাটার অর্থ হলো জ্ঞান বা বিবেক। আমরা কিছু চিকন সিস্টেম দিয়ে কিন্তু অনেকগুলো ভোকাবুলারি শিখবো। তো যেটা বললাম যে ধৈর্য ধরে বসতে হবে। বোর্ড ক্লিয়ার না কিরে ভাই? বোর্ড ক্লিয়ার হবে না কেন? বোর্ড তো ক্লিয়ার। আচ্ছা, টেক্সট এভরিওয়ান করে দেয়া না? মাইন্ডার গুলো এভরিওয়ান করে দিয়ে রাখছে কে? টেক্সট দেখেন, এই যে সাউন্ড খুব কম হবে কেন ভাই? লেখা ক্লিয়ার না মানে কি? লেখা তো ক্লিয়ার ভাই। যারা ক্লিয়ার দেখতেছিস না তারা, তোরা একটা কাজ কর, তোরা হচ্ছে তোদের যেই ক্যাশ ফাইল আছে, ক্যাশ ডাটা ক্লিয়ার করে নে একটু। অনেকেই বলতেছে ক্লিয়ার, আর যারা বলতেছো ক্লিয়ার না ভাই, এখন আমার যদি এখানে আনক্লিয়ার হয়, তাহলে যাদের ক্লিয়ার তাদের মানে কি একভাবে ক্লাস নিচ্ছি, তোমাদের এখানে আরেকভাবে? সাউন্ড বলে কম ভাই, কও কি? তোরা একটা যা কথাবার্তা কও বেড়া, সাউন্ড কেমনে কম হয়? এবার আসি, দেখেন আমরা যদি বলি সেন্স, সেন্স মানে হলো, এই যে ভাই খেয়াল করুন, সেন্স, সেন্স অর্থ হলো জ্ঞান বা বিবেক। সেন্স হলো জ্ঞান বা বিবেক। সেন্স কথাটার অর্থ হলো জ্ঞান বা বিবেক। কিন্তু আমরা যদি বলি ননসেন্স, ননসেন্স হলো, ননসেন্স কথার অর্থ কি ভাই? ননসেন্স হলো মূর্খ বা স্টুপিড বা মরণ। মরণকে বাংলায় আবার মরণ ভাববেন না, এটা ইংরেজি শব্দ যার অর্থ হলো বিবেকহীন বা মূর্খ। ননসেন্স এটা হলো একটু মূর্খ ভাই, ননসেন্স মূর্খ, ননসেন্স মূর্খ, জি। এবার আসি, দেখেন সেন্সিবল, সেন্সিবল অর্থ হলো বিচক্ষণ। দেখেন সেন্সিবল, সেন্সিবল অর্থ হলো বিচক্ষণ, ক্লেভার, শ্রড বা প্রুডেন্ট বা জুডিশিয়াস। আপনি বলতে পারেন সেন্সিবল, সেন্সিবল অর্থ হলো বিচক্ষণ, ক্লেভার, শ্রড বা প্রুডেন্ট। এখন দেখেন আমরা যদি বলি সেন্সিটিভ, সেন্সিটিভ, সেন্সিটিভ মানে হলো স্পর্শকাতর। সেন্সিটিভ অর্থ হলো স্পর্শকাতর। আমরা যাকে বলি ইন্টেনসিভ, ইন্টেনসিভ স্পর্শকাতর। তারপর দেখেন সেন্সেশনাল, একই এই যে সেন্স দিয়ে যেই শব্দগুলো, সেন্স রিলেটেড যেই শব্দগুলো, এগুলোকে আমরা বলতে পারি আচ্ছা ঝাপসা। এখন ঝাপসা হইলে ভাই আমি কি করতাম? কি করতাম? আর কাছে কি কোনো অপশন আছে নি? আচ্ছা, ঝাপসা হলে আমি একটু বড় করে লেখার চেষ্টা করবো। আগে আমি আমার কথাগুলো প্রথমের এইটা যেহেতু বোর্ডে লেখা আছে, পরের গুলো আমি বড় করে লিখবো ভাই। আচ্ছা, এবার দেখুন, আমরা সেন্সিটিভ বললে সেন্সিটিভ হবে স্পর্শকাতর বা ইন্টেনসিভ। যদি বলা হয় সেন্সেশনাল, সেন্সেশনাল মানে হলো হচ্ছে বিস্ময়কর, অভাবনীয়, অকল্পনীয়, এই টাইপের করে। ঠিক আছে, তাহলে এখানে দেখুন, এখানে ভাই লাইট অনেক দূরে। এবার আসি, দেখেন বিস্ময়কর আমরা তাকে বলতে পারি ফেনোমেনাল বা অ্যামেজিং। সেন্সেশনাল, ফেনোমেনাল বা অ্যামেজিং। যদি বলি সেন্সুয়াল, সেন্সুয়াল অর্থ হলো মোহনীয় বা কামুক। আমরা এটা কিন্তু একটা নেগেটিভ শব্দ, এটা সবার ক্ষেত্রে মোহনীয় বা কামুক এই শব্দটা কিন্তু সবার ক্ষেত্রে ইউজ করতে পারবেন না, যারা একটু এটা নেগেটিভ টাইপের একটা শব্দ। তাহলে দেখেন সেন্সুয়াল, সেন্সুয়াল অর্থ হলো মোহনীয় বা কামুক। অ্যালিউরিং বা সিডাকটিভ। আচ্ছা, আমি ক্লেভারের পর লিখেছি শ্রোড, SHREWD, SHREWD, শ্রোড। তারপর লিখেছি প্রুডেন্ট, তারপর প্রুডেন্ট লেখা অ্যাকচুয়ালি। তো এই শব্দগুলো বোর্ডে লেখা বুঝে জেনে নেন। সেন্স, ননসেন্স, সেন্সিবল, সেন্সিটিভ, সেন্সেশনাল, এই যে এটা গত বছর কিন্তু ভর্তি পরীক্ষায় আসছে। সেন্সেশনাল কথাটা গত বছর ভর্তি পরীক্ষায় এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই জন্য এই ধরনের শব্দগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। দেখুন, এখন অনেক সময় হয় কি যে আমরা ভোকাবুলারি বলি ভাই, আমরা যত পড়ি তত ভুলি।
যত পড়ি তত ভুলি। এখন আমরা যদি বলি যে দেখেন, এখন আমি একটা শব্দ যদি লিখি, দেখেন প্রডিগাল। এই প্রডিগাল শব্দটা অনেকবার ভর্তি পরীক্ষায় আসছে। প্রডিগাল, দেখুন প্রডিগাল, প্রডিগাল, PRODIGAL, GEL, PRODIGAL, প্রডিগাল। এই প্রডিগাল কথাটা অনেক সময় ভর্তি পরীক্ষায় আসছে। এখন দেখুন প্রডিগাল শব্দটার অর্থ কি? প্রডিগাল কথাটার অর্থ হলো অমিতব্যয়ী। অমিতব্যয়ী মানে যারা অনেক বেশি খরচ করে, যারা অনেক বেশি খরচ করে তাদেরকে বলা হয় প্রডিগাল। এখন দেখুন এই প্রডিগাল কথাটা মনে রাখবেন। প্রাউড গার্লরা, প্রাউড গার্লরা তার বাবা বা স্বামীর অর্থ অপচয় করে। স্বামীর অর্থ অপচয় করে, অর্থ অপচয় করে। প্রডিগালরা তার বাবা বা স্বামীর অর্থ অপচয় করে। প্রডিগালরা তাদের বাবা বা স্বামীর অর্থ অপচয় করে। ভাই সাউন্ড কম, তোমার ইয়েতে, তোমার ফোনে সমস্যা, হয়তো কল আসছিল এই জন্য সমস্যা। আমার এইখানে মাইক্রোফোন লাগানো, মাইক্রোফোনে সাউন্ড কম হয় কেমনে? একজন আবদার করে। দেখো তো প্রডিগাল হলো প্রাউড গার্লরা তার স্বামী বা বাবার অর্থ অপচয় করে। প্রাউড গার্লরা তার স্বামী বা বাবার অর্থ অপচয় করে। ঠিক আছে? তো প্রডিগাল, প্রাউড গার্লরা তার স্বামীর অর্থ বা বাবার অর্থ অপচয় করে। প্রডিগাল, এই যে দেখুন অপচয়। অমিতব্যয়ী মানে কি? যারা অনেক বেশি খরচ করে, যারা এক্সট্রা টাকা ভাঙে। আমরা এই জন্য মনে রাখতে পারি এক্সট্রা ভ্যাগেন্ট। যারা অতিরিক্ত টাকা ভাঙে তাদেরকে আমরা বলতে পারি এক্সট্রা ভ্যাগেন্ট। আচ্ছা, আপনাদের যদি বোর্ডে সমস্যা হয়, ওকে ফাইন, বুঝছি আপনাদের যেহেতু বোর্ডের সমস্যা, আমি ইয়াতে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, ওকে। দেখেন আমরা ভাইয়া হোয়াইট বোর্ডে ক্লাস নিব। এই ছেলে, হাউ স্টুপিড ইউ গাইজ আর। আজকে যত নাম্বার লেকচার শিট হওয়ার কথা আমি তত নাম্বার শিট পড়াচ্ছি। এবার আসি, দেখেন আমরা যেটা বলতে চাচ্ছিলাম, দেখুন আমরা বলতে চাচ্ছিলাম প্রডিগাল। এই যে প্রডিগাল কথাটা, প্রডিগাল অর্থ হলো অমিতব্যয়ী। প্রডিগাল অর্থ অমিতব্যয়ী। অমিতব্যয়ী বানান লেখে কেমনে? অমিতব্যয়ী, দেখেন প্রডিগাল অর্থ হলো অমিতব্যয়ী। আমি বানান কেমনে লিখে ভাই? ওরে ভাই রে ভাই, দেখেন প্রডিগাল হলো
বাদ দাও, তোমাদের বোর্ডে আমার নাকি নেটওয়ার্ক সমস্যা। আসো অমিত ভাই, অমিত ভাই ভাইয়া। কিরে ভাই, তোমাদের চাওয়া পাওয়া কি আমাকে বলবা? কেউ বলো বোর্ড, কেউ বলো এই, কেউ বলো সেই, ভাই কি অবস্থা একটা। ওকে ফাইন। ওকে দেখেন অমিত ভাই, দেখেন এবার আসেন, দেখেন আমরা যদি কথা বলি যে হচ্ছে গেরুলাস, এই গেরুলাস কথাটার অর্থ কি ভাই? GARRULOUS, গেরুলাস। দেখুন এই যে গেরুলাস কথাটার অর্থ কি? GARRULOUS, গেরুলাস। গেরুলাস কথাটার অর্থ কি ভাই? গেরুলাস কথাটার অর্থ হলো বাচাল। গেরুলাস কথাটার অর্থ হলো বাচাল। এখন এই যে বাচাল আমরা বলছি, দেখুন বাচাল আমরা এই শব্দটা মনে রাখবো কেমনে? এই বাচাল কথাটা আমরা মনে রাখবো কিভাবে? দেখুন এই শব্দটা আমরা মনে রাখবো এইভাবে, যে নারীরা বা গার্লরা আমাদের রুল করে কি দিয়ে ভাই? গার্লরা আমাদের রুল করে কি দিয়ে ভাই? মুখ দিয়ে না কথা, মুখ দিয়ে নাকি ইয়া দিয়ে, জোর দিয়ে? মুখ দিয়ে নাকি জোর দিয়ে? মেয়েরা আমাদের রুল করে কি দিয়ে ভাই? অবশ্যই তারা তো জোরে আমাদের সাথে পারবে না, তারা জোরে আমাদের সাথে কোনোভাবেই পারবে না, কথা দিয়ে। মেয়েরা আমাদের সাথে আমাদেরকে রুল করে কথা দিয়ে, ঠিক আছে, কথা দিয়ে। তো গার্ল রুল আস উইথ দেয়ার কথা। তাইলে গেরুলাস হলো কি? মেয়েরা আমাদের কথা দিয়ে রুল করে। তাই যেহেতু কথা দিয়ে রুল করে, তার মানে তারা বাচাল। যেহেতু তারা কথা দিয়ে রুল করে, তাই তারা হলো বাচাল, গেরুলাস। গেরুলাস মানে যারা বেশি কথা বলে, বাচাল। ঠিক আছে। এখন বাচাল মানে কি ভাই? টকেটিভ, TATLKTIVE, TATLKATIVE, টকেটিভ। তাহলে দেখুন নারীরা আমাদের ওই যে যেটা বললাম রুল করে কথা দিয়ে, তাই এটা হবে গেরুলাস, হবে বাচাল। এবার দেখুন আমরা যদি বলি যে ডগমা, বলেন তো ডগমা অর্থ কি? ডগমা কি ভাই? ডগমা অর্থ কি হবে? DOGMA, ডগমা। ডগমা মানে হলো বিশ্বাস। ডগমা হলো বিশ্বাস। এখন এই যে বিশ্বাস বা ফেইথ বা বিলিফ, বিলিফ এই জিনিসটা আমরা মনে রাখবো কি দিয়ে? ডগমা কথাটা মনে রাখবো কিভাবে? দেখুন কুকুরের মা, কুত্তার মা, ডগের মা, ডগের মা। দেখুন কুকুর কিন্তু বিশ্বাসী প্রাণী, কুকুর কিন্তু অতি বিশ্বাসী প্রাণী। তাহলে দেখুন ডগ, ডগের মা বিশ্বাসী, ডগের মা বিশ্বাসী, ডগমা। এই যে দেখুন শব্দটাও মনে থাকবে, অর্থটাও মনে থাকবে। ডগমা বিশ্বাসী, ডগের মা বা কুত্তার মা হলো বিশ্বাসী। কুকুরের মা ভালোভাবে আমরা বলা উচিত, কিন্তু ওটাও তো শব্দ তাই না, বাংলা শব্দ। তা দেখুন ডগের মা বিশ্বাসী, এটা হলো ডগমা। তাহলে প্রডিগাল, গেরুলাস, ডগমা, এই তিনটা শব্দ আমাদের মনে থাকবে ভাই। গেরুলাস, প্রডিগাল, ডগমা। আশা করছি যে আপনি চাইলেও শব্দগুলো ভুলতে পারবেন না। তাহলে শব্দগুলো মনে রাখবো কিভাবে? প্রডিগাল, প্রাউড গার্লরা বাবার টাকা খরচ করে, প্রাউড গার্লরা বাবার টাকা খরচ করে, তাই প্রডিগাল অর্থ হলো বাচাল, সরি প্রডিগাল অর্থ হলো অপব্যয়ী বা অপব্যয়ী বা অমিতব্যয়ী। তারপর দেখুন গেরুলাস, গেরুলাস হলো যে মেয়েরা আমাদের আমাদের কথা দিয়ে রুল করে, তাই মেয়েরা হলো বাচাল। তারপরে আমরা বলছি কি ডগমা, ডগমা মানে বিশ্বাস। একটা থাপ্পড় লাগাবো ইমন বেয়াদব, একটা মেসেজ এতবার দেয়া লাগে আমি দেখেছি না। এটা কোনো পেজ থেকে না, গুরুত্বপূর্ণ বিভিন্ন সময় যে ভোকাবুলারি গুলো আসছে সেই ভোকাবুলারি গুলো পড়াচ্ছি। কোন পেজ লাগাই দিছে? একটা তুমি মেসেজ কতবার দিছো?
তোমরা মেসেজ দিলে কি আমরা দেখি না? একটা মেসেজ 8-10 বার দাও। তোমাদের এত কমন সেন্সের অভাব কেন? দেখো এখন আমরা যদি মনে করো যে একটা শব্দ বলি, খুবই আনকমন একটা শব্দ, মনে করো অ্যামিলিওরেট, এবং এই শব্দগুলো কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষায় আসছে। অ্যামিলিওরেট, এবার দেখো অ্যামিলিওরেট মানে কি? অ্যামিলিওরেট মানে হলো বৃদ্ধি করা। অ্যামিলিওরেট অর্থ হলো বৃদ্ধি করা। অ্যামিলিওরেট অর্থ বৃদ্ধি করা বা ইনক্রিজ করা, বৃদ্ধি বা ইনক্রিজ করা। অ্যামিলিওরেট বৃদ্ধি করা বা ইনক্রিজ করা। এখন এই শব্দটা আমরা মনে রাখবো কি দিয়ে? দেখো, অ্যামেলিয়ার রেট বেশি। অ্যামেলিয়ার রেট বেশি, মনে করেন অ্যামেলিয়া হলো একটা মডেল, যেই মডেলরা মনে করেন মডেল হয়ে গেলে তাদের ভাব দাম অনেক বেশি বেড়ে যায়, এদের ভাব দাম অনেক বেশি বেড়ে যায়, তাহলে অ্যামেলিয়ার রেট বেশি। এই যে দেখেন অ্যামেলিয়ার রেট বেশি, রেট কই লিখি নেই, অ্যামেলিয়ার রেট বেশি, রেট বেশি। অথবা আপনি এই শব্দটাকে এভাবে করেও, আচ্ছা এমএলই বাংলাদেশ ফুটবলার, তাহলে তো জোস। এবার দেখুন, অথবা আপনি এরকম বলতে পারেন, আমি লিও তাই রেট বেশি, তাই রেট বেশি। যেভাবে আপনি মনে রাখতে পারেন, আপনি সিংহ, আমি লিও তাই রেট বেশি। দেখুন শব্দটাও মনে থাকবে, অর্থটাও মনে থাকবে, অর্থটাও মনে থাকবে, শব্দটাও মনে থাকবে। আমার অর্থও মনে রাখতে হবে, শব্দও মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো? অ্যামেলিয়ার রেট বেশি, অর্থাৎ অ্যামেলিয়ার দাম অনেক বেশি, এই যে বেশি মানে বৃদ্ধি করা। অথবা আপনি মনে রাখতে পারেন এভাবে, আমি লিও তাই রেট বেশি, আমি লিও তাই রেট বেশি, আমি সিংহ তাই আমার দাম অনেক বেশি, এভাবে। তারপর দেখুন একটা শব্দ আছে প্রপিটিয়েট। প্রপিটিয়েট, PROPITIATE, প্রপিটিয়েট, PROPITIATE, প্রপিটিয়েট। এখন দেখো প্রপিটিয়েট শব্দটার অর্থ কি আমরা জানি। প্রপিটিয়েট, দেখো প্রপিটিয়েট শব্দটা আমাদের অনেকের কাছেই মনে হইতে পারে ভাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এইরকম শব্দ ভাই জীবনে প্রথম দেখছি। হতেই পারে, হ্যাঁ এটা আমিও নিজে প্রথমবার যখন দেখছি এরকম আমি দেখে ভাই আমি বলছি এটা কি রে ভাই, প্রপিটিয়েট। আচ্ছা দেখেন, প্রপিটিয়েট মানে হলো শান্ত করা। প্রপিটিয়েট মানে হলো শান্ত করা। এখন আপনি একটা জিনিস, মানুষকে পিটানোর পর খাবার দেয় কখন বলেন তো? মানুষকে পিটানোর পর খাবার দেয় কখন? খাবার দেই আমরা কেন? আমরা মনে করেন বাপ মা আমাদের তুখোর একটা পিটানি দিছে, মাইর দিছে, মাইর দেওয়ার পর মোটামুটি মনে করেন খাবার দেয় কখন? যখন আমরা মাইর খাওয়ার পর ফুলে থাকি, রাগ করে থাকি, জিদ করে থাকি, হ্যাঁ শান্ত করার জন্য। চমৎকার, থ্যাংক ইউ হাসিব, তোমার সেন্স তো অনেক ভালো। জি, শান্ত করার জন্য। তাহলে দেখেন আমরা এটা এরকম বলতে পারি, প্রমিকে পিটিয়ে খাওয়াইয়া শান্ত করছে, প্রমিকে পিটিয়ে এড করিয়ে শান্ত করলো। এড মানে খাওয়ানো, খাওয়ানোর পাস্ট ফর্ম। তাহলে বলতে পারো তুমি প্রমিকে পিটিয়ে এইট করিয়ে শান্ত করলো, এইট করিয়ে শান্ত করলো। প্রমি নামে কেউ নাই তো এখানে? দেখো, প্রমিকে পিটিয়ে এইট করিয়ে শান্ত করলো। আচ্ছা, মানে ইটস জাস্ট আ টেকনিক, এভাবে তুমি মনে রাখতে পারেন। অবশ্যই কালকে রিটেন এক্সাম হবে ভোকাবুলারি এবং থিম সামারি নিয়ে। আমি তো আপনাদের থিম গত ক্লাসে 2টা কবিতা পড়িয়েছি,
ইনশাল্লাহ আজকেও একটা বা দুইটা কবিতা পড়ানোর চেষ্টা করব। সো এগুলা তো থাকবেই। আর বলে দিব কোন কোনগুলা পড়বেন আপনারা, কোন কোন কবিতাগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আইল বি ডিসকাসিং দ্যাট। দেখুন তাহলে হচ্ছে প্রপিটিয়েট। প্রপিটিয়েট হলো শান্ত করা। কিভাবে মনে রাখবো? প্রমিকে পিটিয়ে এইট করিয়ে শান্ত করলো। এইট মানে খাওয়ানো। প্রমিকে পিটিয়ে এইট করিয়ে শান্ত করলো। প্রমিকে পিটিয়ে এইট করিয়ে শান্ত করলো। আমরা বলতে পারি প্রপিটিয়েট মানে শান্ত করা। এবার আসেন দেখেন ম্যাসাকার। এই যে ম্যাসাকার, আচ্ছা শান্ত করা, এটাকে আমরা বলতে পারি পেসিফাই। পেসিফাই করা, বা হলো আমরা যদি বলতে চাই কাম, কাম করা। তাহলে দেখো ম্যাসাকার, এই যে দেখো ম্যাসাকার, এই ম্যাসাকার শব্দটার অর্থ কি? ম্যাসাকার, ম্যাসাকার অর্থ কি? ওরে ভাই, ম্যাসাকার মানে বলে গণ আন্দোলন না, ম্যাসাকার মানে গণহত্যা বা গণ কি বলে নৈরাজ্য। তাহলে দেখো ম্যাসাকার, আমরা এই শব্দটাকে মনে রাখতে পারি কি? ম্যাসাকার এই শব্দটাকে আমরা মনে রাখতে পারি মাস আকারে। মাস আকারে হত্যা। মাস আকারে হত্যা। আকারে হত্যা। মাস আকারে হত্যা, গণহত্যা। মাস আকারে হত্যা, ঠিক আছে? মাছ আকারে হত্যা। এখন দেখো তাহলে হচ্ছে এই যে গণহত্যা, তাহলে আমাদের ব্যাপারটা হলো কি ভাই, শব্দটাও মনে রাখতে হবে, আবার আমাদের শব্দটার অর্থটাও মনে রাখতে হবে। তাহলে দেখো মাসাকার, আমরা ম্যাসাকার শব্দটা মনে রাখবো মাস আকারে। মাস আকারে হত্যা অর্থাৎ গণহত্যা। মাস আকারে হত্যা, গণহত্যা। এই যে মাস আকার হয়ে গেল ম্যাসাকার। আমি মিনিংটাও জেনে ফেললাম। মাস আকারে হত্যা, গণহত্যা, ম্যাসাকার। আশা করছি যে এইভাবে করে আপনাদের আরো অনেকগুলো ভোকাবুলারি শিখবো। আজকে প্রায় 60 থেকে 70টা আমরা ভোকাবুলারি শেখার চেষ্টা করব, যেগুলো আপনাদের অ্যাডমিশন টেস্টে বিভিন্ন সময় এসেছে। আপনাদের 60 থেকে 70টা ভোকাবুলারি শিখতে সময় লাগে 2-3 দিন, আর আমার কাছে এখানে ইনশাল্লাহ 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই শিখতে পারবেন। জি, জেনোসাইড মানেও গণহত্যা। তাইলে আমরা এটা মুছবো, বোর্ড মুছে দিব। বোর্ডটা কি মুছে দিব ভাই? ওকে, আশা করছি বুঝতে পারছেন। তাহলে দেখি তো আমি আপনাদের মনে আছে কিনা। ভাই বলেন তো গেরুলাস অর্থ কি? গেরুলাস, গেরুলাস অর্থ কি? চমৎকার, বাসাল। বলেন ডগমা অর্থ কি? ডগমা, বিশ্বাস। চমৎকার ভাইয়া, বলেন। চমৎকার। আচ্ছা বলেন এবার প্রডিগাল অর্থ কি? প্রডিগাল, প্রডিগাল অর্থ কি? অমিতব্যয়ী। চমৎকার, এই তো আপনারা শিখছেন। অ্যামিলিওরেট মানে কি ভাই? অ্যামিলিওরেট বৃদ্ধি করা। চমৎকার। ম্যাসাকার গণহত্যা। সাবাস। এই টাইপের করে আমরা শব্দগুলো মনে রাখতে পারি। এভাবে অনেক অনেক শব্দ আছে এরকম মনে করেন। তারপর দেখেন অস্টিয়ার। অস্টিয়ার, এই যে অস্টিয়ার, 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 এই অস্টিয়ার অর্থ কি বলেন তো? অস্টিয়ার, অস্টিয়ার, অস্টিয়ার শব্দটা অনেকবার ভর্তি পরীক্ষায় আসছে। অস্টিয়ার। এবার দেখি তাহলে অস্টিয়ার শব্দটার অর্থ হলো জটিল বা কঠোর। জটিল বা কঠিন। জটিল বা কঠিন। অস্টিয়ার মনে রাখবেন অস্থি। অস্টিয়ার মনে রাখবেন অস্থি দিয়ে। ভাই অস্থি কি বলেন তো? অস্থি কি নরম নাকি গরম নাকি কঠিন? অস্থিয়ার মনে রাখবো অস্থি দিয়ে। দেখেন অস্ট্রিয়ার মনে রাখবো অস্থি দিয়ে। এক্স্যাক্টলি, অস্থি হলো হার্ড, কঠিন। এক্স্যাক্টলি, অস্থি হলো কঠিন। অস্টিয়ার অস্থির হলো, অস্থি হলো কঠিন।
তাহলে দেখুন অস্থি হলো কঠিন, তাহলে কঠিন আপনি এই শব্দটাকে বলতে পারেন হার্ড, বা বলতে পারেন রিজিড, বা বলতে পারেন স্টিফ। হার্ড, রিজিড বা স্টিফ। হার্ড, রিজিড বা স্টিফ, অনেকে কমপ্লেক্সও বলতে পারেন। এটা হইলো অস্টিয়ার। অস্টিয়ার আমরা মনে রাখবো, অস্থি হলো কঠিন। জি, অস্টিয়ার, এখানে অস্থি হলো কঠিন। অস্টিয়ার শব্দটা এভাবে মনে রাখতে পারি, অস্থি হলো কঠিন। এই এবার দেখেন আমরা তাহলে পরবর্তী যদি যাই, দেখুন পরবর্তীতে একটা মূল শব্দ হলো হিবিট। মূল শব্দ হলো ভাই হিবিট, মূল শব্দটা হিবিট। এখন দেখি এই হিবিট দিয়ে, এই হিবিট দিয়ে আমরা যদি লিখি, মূল শব্দটা হলো হিবিট ভাই, মূল শব্দটা হিবিট, HIBIT, হিবিট। এই হিবিট দিয়ে আমরা কি বলতে পারি ভাই? হিবিট দিয়ে আমরা বলতে পারি, মনে রাখবেন, এক্স কে ইন করিয়ে অ্যাড রাখতে পারলে তারা প্রো হয়। এক্স কে নিজের জীবনে অ্যাড করিয়ে ইন করে রাখলে তারা প্রো হয়। এক্স ইন অ্যাড প্রো শব্দটা মনে রাখবো এইভাবে টেকনিক দিয়ে, যদি আপনার এক্স কে নিজের জীবনে এন করিয়ে অ্যাড রাখতে পারেন তাহলে আপনি প্রো। এক্স কে নিজের জীবনে ইন করিয়ে অ্যাড করতে পারলে তারা প্রো। ঠিক আছে, এক্স ইন অ্যাড প্রো, এক্স ইন অ্যাড প্রো, এক্স কে নিজের জীবনে অ্যাড করিয়ে। জি, কমপ্লেক্স ট্রিক একটু, জি এটা তো কমপ্লেক্স ট্রিক। হ্যাঁ, অনেকে প্রো, প্রো মানে বুঝেন না ভাই, প্রো মানে একের খেলোয়াড় যারা। দেখেন এখানে আমরা আসি, এক্স কে নিজের জীবনে অ্যাড ইন করিয়ে অ্যাড করে রাখতে পারলে তারা প্রো। তাহলে দেখুন এই সবগুলো শব্দের শেষে বসবে হিবিট, এই সবগুলো শব্দের শেষে বসবে হিবিট। এক্স ইন অ্যাড প্রো, এক্স ইন অ্যাড প্রো। ঠিক আছে, দেখুন এক্সিবিট, এক্সিবিট, ইনহিবিট, অ্যাডহিবিট, প্রোহিবিট। এক্সিবিট, ইনহিবিট, অ্যাডহিবিট, প্রোহিবিট। দেখুন চারটা শব্দ, এক্সিবিট, ইনহিবিট, অ্যাডহিবিট, প্রোহিবিট। এখন দেখুন এক্সিবিট, ইনহিবিট, অ্যাডহিবিট, প্রোহিবিট, তাহলে মনে থাকবে তো ভাই জিনিসটা, এক্সিবিট, এক্স কে নিজের লাইফে ইন করিয়ে অ্যাড রাখতে পারলে তারা প্রো। এগুলা জি একসাথে, অবশ্যই এগুলা তো, এই সবগুলো একসাথে ভাই, এক্সিবিট একসাথে শব্দটা, আমি তো আলাদা আলাদা করে লিখছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এক্সিবিট একসাথে, কিন্তু মাঝখানে গ্যাপ হবে না। ইনহিবিট, অ্যাডহিবিট, প্রোহিবিট। তাহলে দেখেন এক্সিবিট, এক্সিবিট মানে প্রদর্শন করা, এক্সিবিট অর্থ হলো প্রদর্শন করা, এক্সিবিট প্রদর্শন করা, ডিসপ্লে বা শো, ডিসপ্লে বা শো। এক্সিবিট অর্থ প্রদর্শন করা, ডিসপ্লে বা শো। তারপর দেখুন ইনহিবিট, ইনহিবিট মানে বাধা দেয়া, ইনহিবিট মানে বাধা দেয়া, ইনহিবিট বাধা দেয়া। আমরা বলতে পারি তাকে ব্লক করা, ব্লক, BLOCK, ব্লক। অথবা আমরা বলতে পারি ইম্পিড, IMPEDE, ইম্পিড। বা আপনারা বলতে পারেন কনফ্রন্ট, CONFRONT, কনফ্রন্ট। তারপর দেখেন অ্যাডহিবিট, অ্যাডহিবিট ওই যে নিজের জীবনে অ্যাড করে রাখতে হয়, সংযুক্ত, সংযুক্ত করা। অ্যাডহিবিট হলো সংযুক্ত করা। সো ফার উই ক্যান সে অ্যাডহিবিট হলো সংযুক্ত করা, এটা হচ্ছে অ্যাটাচ করা বা কানেক্ট করা, অ্যাটাচ। অ্যাডহিবিট, অ্যাটাচ, অ্যাডহিবিট, অ্যাটাচড। ভাই এটা সবার শেষে থাকবে।
ভাই আমি প্রো কিছু না ভাই, আমি নুব। এবার দেখেন, আমরা যদি বলি প্রোহিবিট, প্রোহিবিট মানে কি ভাই? প্রোহিবিট মানে হলো নিষেধ করা। প্রোহিবিট নিষেধ করা, প্রোহিবিট নিষেধ করা। আমরা বলতে পারি যে ফরবিট করা, FORBID, ফরবিট করা বা রেস্ট্রিক্ট করা, ফরবিট বা রেস্ট্রিক্ট। তাহলে এইগুলা হলো হিবিট দিয়ে 4টা শব্দ। এই 4টা শব্দের মধ্যে 3টা শব্দই কোনো না কোনো জায়গায় এসছে, এক্সিবিট, ইনহিবিট, অ্যাডিবিট, প্রোহিবিট। এক্সিবিট, ইনহিবিট, অ্যাডিবিট, প্রোহিবিট। এক্সিবিট মানে প্রদর্শন করা, ডিসপ্লে বা শো। ইনহিবিট মানে বাদ দেয়া, ব্লক, ইম্পিড বা কনফ্রন্ট। অ্যাডহিবিট মানে সংযুক্ত করা, অ্যাটাচ। হ্যাঁ, অ্যাডহিবিট কানেক্ট দিতে পারো, কানেক্ট করা তুমি দিতেই পারো। আচ্ছা, অস্টিয়ার মানে অস্থি হলো কঠিন। ইম্পিড হবে IMPEDE, ইম্পিড, IMPEDE। এই মোহাম্মদ, আমার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, এখন কি খুবই, বোর্ডটা কি খুবই ব্লার দেখা যাচ্ছে? অ্যাড দিলে প্রো হবে, অ্যাডিবিট ক্লিয়ার। ভাই তুমি একজন যে নিজে লিখছো যে ভাই আপনার নেটওয়ার্কের সমস্যা, তুমি 4-5 বার মেসেজটা দিছো, এখানে মেজরিটি পোলাপান বলতেছে ক্লিয়ার। এখন বলো তাহলে নেটওয়ার্ক সমস্যা কার? আচ্ছা, প্রোহিবিট অর্থ হলো নিষেধ করা, ফরবিট বা রেস্ট্রিক্ট, ফরবিট বা রেস্ট্রিক্ট। প্রোহিবিট অর্থ হলো নিষেধ করা, ফরবিট FORBID, তারপর হলো রেস্ট্রিক্ট RESTRICT, রেস্ট্রিক্ট। তোমার নেটওয়ার্কের সমস্যা, তুমি দোষ দাও টিচারকে। ভাই এগুলা কোনো পেজ থেকে পড়াচ্ছি না, বিগত ভোকাবুলারি পড়াচ্ছি। আচ্ছা, ব্লকের পরে লেখা ইম্পিড, IMPEDE, ইম্পিড। রিজিডের পর লেখা ছিল কি ভাই? আমি তো কি লিখে দিছি আমি ভুলে গেছি। রিজিড, হার্ড। হিবিটের আলাদা কোনো অর্থ নাই ভাই, হিবিটের আলাদা কোনো অর্থ নাই। হিবিটের আলাদা কোনো অর্থ নাই। আচ্ছা, এগুলা তোলা হয়েছে? এগুলা আশা করছি তোলা হয়েছে। হ্যাঁ, মৃত্তিকা লেখা যাবে। ওকে, এবার আসি দেখেন। এবার আমরা যদি বলি যে সাইড, এবার আমরা অনেক কিছু হত্যা শিখবো, অনেক হত্যা শিখবো। দেখুন, এবার আমরা অনেকগুলো হত্যা শিখবো। হত্যা, অনেকগুলো হত্যা আছে। তো এখানে মূল শব্দটা মনে রাখবেন, এখানে মূল শব্দটা হলো সাইড, এখানে মূল শব্দটা হলো সাইড। সেই সাইড, সাইড অর্থ হত্যা, CIDE, সাইড। এই সাইড এখানে যতগুলো বার ব্যবহার করব সব জায়গায় সাইড হত্যা অর্থে ব্যবহার করা হবে। সাইড হত্যা অর্থে ব্যবহার করা হবে। আচ্ছা দেখেন, অনেকগুলা সাইড আছে। আমি যদি বলি পিতাকে হত্যা, দেখুন পিতা প্যাট্রি, পিতা প্যাট্রি, তাহলে পিতৃ হত্যা। আমি যদি বলি পিতাকে হত্যা বা পিতৃকে হত্যা, পিতৃ হত্যা, সেটা কি হবে? প্যাট্রিসাইড। পিতাকে হত্যা হবে প্যাট্রিসাইড। পিতা প্যাট্রি, পিতা প্যাট্রি। দেখুন, পিতাকে হত্যা অর্থাৎ বা পিতৃ হত্যা, সেটা হবে প্যাট্রিসাইড। এখন যদি কেউ মাকে হত্যা করে, তার নিজের মাকে, নিজের মাকে হত্যা করা, ম্যাট্রিসাইড। ম্যাট্রি মাতৃ, ম্যাট্রি মাতৃ, মাতৃ হত্যা, মাতৃ হত্যা। এবার দেখেন, আমরা যদি বলি যে ভাইকে হত্যা, ভাই,
ভাই হলো ফ্র্যাট্রি, FRATRICIDE, ফ্র্যাট্রিসাইড। ফ্র্যাট্রিসাইড এটা আমরা বলতে পারি ভাতৃহত্যা। ফ্র্যাট্রিসাইড ভাতৃহত্যা। ফ্র্যাট্রি, FRATRICIDE, এটা হলো ভ্রাতৃহত্যা। ভ্রাতৃহত্যা। এবার দেখো আমরা যদি বলি বোনকে হত্যা করা, বোন হত্যা, বোন হত্যা কি হবে? সরোরিসাইড। এই সরোরোস মানে হলো বোন, এই শব্দগুলো হলো গ্রিক শব্দ। সরোরোস মানে হলো বোন, তাহলে বোনকে যদি হত্যা করে দেই তাহলে হবে সরোরিসাইড, বোন হত্যা। সরোরিসাইড, বোন হত্যা। এখন দেখো কেউ যদি পিতামাতা দুইজনকেই হত্যা করে দেয়, কেউ যদি পিতামাতা দুইজনকেই হত্যা করে, পিতামাতা দুইজনকেই যদি হত্যা করে সেটা হবে কি ভাই? প্যারেন্টিসাইড, প্যারেন্টকে হত্যা। প্যারেন্টের ইংলিশ হলো কি ভাই? পিতামাতা। তাহলে পিতামাতাকে হত্যা সেটা হয়ে যাবে প্যারেন্টিসাইড। পিতামাতা হত্যা, প্যারেন্টিসাইড, পিতামাতা হত্যা, নিজের প্যারেন্টসকে হত্যা করা, পিতামাতা হত্যা, পিতামাতা হত্যা। এবার দেখেন কেউ যদি তার পরিবারের সবাইকে হত্যা করে ফেলে, পরিবার বা জাতির সবাইকে হত্যা করে ফেলে। এখন জাতির সবাই একসাথে একই হোমল্যান্ডে থাকে, একই হোমল্যান্ডে থাকে বা একই হোমে থাকে, তাই জাতির সবাইকে হত্যা করে দেওয়া, স্বজাতির সবাইকে হত্যা করে দেওয়া হোমিসাইড। একই জাতির সবাইকে হত্যা করে দেয়া সেটা হবে কি ভাই? হোমিসাইড। হোমিসাইড এটা হবে স্বজাতি হত্যা, স্বজাতি হত্যা, হোমিসাইড, স্বজাতি হত্যা। এবার দেখেন কেউ যদি এমন করে যে তার স্বামীকে হত্যা করে, অনেক নারী আছে না যে তার স্বামীকে হত্যা করে ফেলে, আমরা এরকম অনেক কেস পাই। তাহলে কেউ যদি তার স্বামীকে হত্যা করে, ভাই স্বামীকে হত্যা, দেখেন নারীরা তো স্বামীর কাছে বিয়ে বসে, তাই না? স্বামীকে মেরি করে, তাহলে দেখেন স্বামীকে হত্যা হবে মেরিটিসাইড, যাকে বিয়ে করে আর কি, মেরিটিসাইড। স্বামী হত্যা মেরিটিসাইড, স্বামী হত্যা মেরিটিসাইড, MARITICIDE, মেরিটিসাইড, স্বামী হত্যা, স্বামী হত্যা। এবার দেখো ব্যাপারটা যদি এমন হয় কেউ তার বউকে হত্যা, জি 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 চমৎকার, কেউ তার বউকে যদি হত্যা করে তাহলে সেটা কি হবে? দেখেন যেহেতু বিয়ে করি নাই এখন পর্যন্ত, আমার কাছে বউর স্বাদ তো নাই, তো ওরকম অভিজ্ঞতাও নাই, কিন্তু যেটা আমার কাছে যেটা মনে হয় বউরা একটু আজাইরা, মারা ভালো, মা বোন খালা চাচি ভাগ্নি ভাতিজি তারা অনেক ভালো, অনেক সম্মানী, তারা অনেক রেসপেক্টেড, ঠিক আছে, কিন্তু বউরা একটু আজাইরা টাইপের হয় ভাই, বউরা কি হয়? একটু আজাইরা হয়। তাহলে দেখেন ওই আজাইরা মানুষকে হত্যা করে দেয়া, ওই আজাইরা মানুষকে হত্যা করা, প্যারাযুক্ত মানুষকে হত্যা করে দেয়া হচ্ছে আকজরিসাইড। মনে রাখার টেকনিক ভাই, এটা আমি নারীদেরকে খারাপ করে দেখছি না, বউদেরকে জাস্ট আমি মনে রাখার একটা টেকনিক দিচ্ছি যে বউ হত্যা বা স্ত্রী হত্যা এটা হবে আকজরিসাইড। দেখুন এই যে আকজরি আজাইরা, জাস্ট আমি মনে রাখার জন্য একটু বলছি আজাইরা কথাটা, আপনি আর সেন্ডি খায়েন না, সেন্ডি খায়েন না ভাই? এই যে দেখি তো হলো আকজরি আজাইরা, এটা মনে রাখার জন্য, কারণ দেখো এইটা বাকিদের থেকে একটু ভিন্ন, এইটা বাকিদের থেকে একটু ভিন্ন। আচ্ছা স্যার এই শব্দগুলো কি নিজের নিজের দ্বারা হত্যার সময় ব্যবহার করা হবে না? জি এটা কেবল নিজের দ্বারা হত্যা করার সময় ব্যবহার করা হবে। জি তাহলে এটাই হলো আকজরিসাইড, স্ত্রী হত্যা। আকজরিসাইড এই শব্দটা হলো স্ত্রী হত্যা, আকজরিসাইড স্ত্রী হত্যা। এবার আসি দেখেন কেউ যদি গণ আকারে হত্যা চালায়, সবাইকে হত্যা করে দিছে, কেউ যদি গণ আকারে গণসাইড গণহত্যা করে, কেউ যদি গণহত্যা করে ভাই, তাহলে গণহত্যা কি হবে? দেখেন গণ মানে জেন, গণসাইড, জি চমৎকার, গণসাইড,
গণসাইড মানে জেনোসাইড আর কি, জেনোসাইড। জেনোসাইড হবে গণহত্যা। এই যে একটু আগে আমরা একটা দেখলাম ম্যাসাকার, গণহত্যা কি ভাই? ম্যাসাকার, MASSACRE, গণহত্যা ম্যাসাকার। ম্যাসাকার বা আপনি এটাকে বলতে পারেন লিঞ্চিং, বা আপনি এটাকে বলতে পারেন লিঞ্চ, LYNCH, LYNCH, লিঞ্চ। লিঞ্চ মানে গণহত্যা, লিঞ্চ মানে গণহত্যা। এখন দেখেন, আপনারা যদি এমন বলেন হ্যাঁ অল্প সময়ের মধ্যে অনেক মানুষকেই মেরেছি, অনেক ধরনের হত্যা করছি, কিন্তু এই হত্যার কোনো বিচার হবে না, কিন্তু আজকের আমরা যত মানুষকে হত্যা করব, পুরো দুনিয়াটাকেও হত্যা করে দিলে আজকে আমাদের কোনো বিচার হবে না। জি, মাস কিলিং, এই মাস কিলিং আপনারা বলতে পারেন। এখন দেখেন, আমরা যদি বলি কেউ যদি পোকামাকড়কে হত্যা করে, কেউ যদি পোকামাকড়কে হত্যা করে, হ্যাঁ আমি দায়ভার নিচ্ছি, কিন্তু আজকের হত্যার কোনো পাপ হবে না, কোনো আদালতে রায় হবে না। ওকে, আসি পড়ায় আসি। সেটা হলো কেউ যদি কোনো পোকামাকড়কে হত্যা করে, দেখেন ভাই পোকামাকড় মানে কি? ইনসেক্ট বা পেস্ট। তো পোকামাকড়ের ইংলিশ হলো পেস্ট, PEST, পেস্ট অথবা ইনসেক্ট। তাহলে পেস্টকে হত্যা পেস্টিসাইড, বা ইনসেক্টকে হত্যা ইনসেক্টিসাইড। ইনসেক্টকে হত্যা ইনসেক্টিসাইড, বা পেস্টকে হত্যা পেস্টিসাইড। এটার বাংলা হলো কীটনাশক। এখন বলতে পারেন ভাইয়া তাহলে এটা হত্যা তো মিললো না। ভাইয়া এই যে নাশ মানেই কিন্তু হত্যা করা, নাশ মানেই কিন্তু হত্যা করা, তাহলে কীটনাশক। এখন দেখেন, কেউ যদি তার শিশুকে হত্যা করে, জি কেউ যদি তার শিশুকে হত্যা করে, কেউ যদি শিশুকে হত্যা করে, তাহলে কি হবে ভাই? শিশু, ইনফ্যান্ট, শিশু হলো ইনফ্যান্ট, ইনফ্যান্ট, ইনফ্যান্ট। তাহলে দেখুন, এই যে ইনফ্যান্টকে যদি কেউ হত্যা করে, শিশুকে, দুশ্চরিত্রগুলো, ইনফ্যান্টিসাইড, ইনফ্যান্টিসাইড শিশু হত্যা, শিশু হত্যা। এবার দেখেন, আমরা যদি বলি কেউ তার রাজাকে হত্যা করে, কেউ যদি রাজাকে হত্যা করে ভাই, কেউ যদি রাজাকে হত্যা করে, সেটা কি হবে? রাজাকে হত্যা করলে রেজিসাইড। এই রেজিসাইড রাজহত্যা, রেজিসাইড রাজহত্যা, রাজাকে হত্যা করা রেজিসাইড। এখন দুনিয়ার সবাইকে ভাই, দুনিয়ার সবাইকে হত্যা করার পর নিজেকেই নিজে হত্যা করে ফেললো। দুনিয়ায় এখন কেউ নাই হত্যা করার মতো, তাই এখন নিজেকেই হত্যা করে দিবে, সুইসাইড। যে নিজেকেই, স্বীয় হত্যা, সুইসাইড। সব হত্যার পর নিজেকে হত্যা, আত্মহত্যা। যেহেতু কাউকে মারার জন্য আর বাকি নাই, তাই এ জীবন রেখে আর কি হবে যদি জীবনে হত্যা করাই না যায়। আচ্ছা ওই তো লিখছি ভাই, ইনসেক্ট, আচ্ছা ইনসেক্টিসাইড, সরি বানানটা ভুল লিখছি, ইনসেক্টিসাইড, ইনসেক্টিসাইড। রানীকে লাগবো না ভাই, তোমার এত রানীকে হত্যা করার কি চাও ভাই? দুনিয়ার সবাইকে হত্যা করার পর নিজেকে হত্যা করে ফেললো আর কি। ওকে, তাই এটা হলো ভাই হত্যা নিয়ে যত হত্যা, এই ধরনের হত্যাগুলা থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমরা তো মানবিক, তোমার এই শব্দগুলো স্টার মার্ক দিয়ে রাখো, এই শব্দগুলো স্টার মার্ক দিয়ে রাখো ভাইয়া। কারণ এখানে জিনিস কি ভাই, তোমরা ভাই এত হত্যা কেন চাও? পাখি হত্যা, এক্স হত্যা, রানী হত্যা, প্রাণী হত্যা, এত হত্যার তো দরকার নাই। যেই হত্যা লিখছে এগুলাই লিখো ভাই, এগুলাই জোস। দেখেন, এবার আসি, এগুলা মানবিকের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই রিলেটেড জিনিসগুলা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনেও কিন্তু আসতে পারে। দ্য অ্যাক্ট অফ কিলিং ওয়ানস ফাদার, পিতৃহত্যা। তাহলে মুছবো ভাই, মুছবো।
আমার টি শার্ট ঢাকা ইউনিভার্সিটির পোলাপানি বানাইছে। হ্যাঁ, আমরা ঢাকা ইউনিভার্সিটির পোলাপান। এই 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 হুডিটা, এটা টি শার্ট না বেটা, এটা হুডি। এই হুডিটা কত সালের তোরা জানোস? গেস করতে, এই হুডিটা কত সালের? এটা আমার একটা স্মৃতি। স্ত্রী হত্যা স্পেলিং আকজরিসাইড, UXORICIDE। না এত বেটা, এত আগের না, 16। এটা 2016 সালের হুডি। জি, এই তো বুঝতে পারছো। ফার্স্ট ইয়ারের পোলাপান এখানে, ফার্স্ট ইয়ারের যখন ছিলাম ভার্সিটিতে, যখন প্রথম উঠেছি হচ্ছে 16 সালে চান্স পাওয়ার পর, এটা 16 সালের নভেম্বর মাসে এই হুডিটা কিনেছিলাম। নভেম্বর মাসের, হ্যাঁ নভেম্বর মাসের 25 না 26 তারিখ কিনেছিলাম। আবেগ, এখনো পড়ি, বিলিভ করেন। 4 বছর হয়ে গিয়েছে, যদিও লাইফে অনেক দামি দামি হুডিও পরেছি, 6-7 হাজার টাকার জ্যাকেট, কিন্তু এটা মাত্র কিনেছিলাম 400 টাকা দিয়ে। 400 টাকা দিয়ে এটা কিনেছিলাম। সো 400 টাকার জিনিস 4 বছর পার হয়ে গেছে, স্টিল ইউজিং ইট। ক্যাম্পাসে একটা ভালোবাসার একটা জায়গা থাকে, বুঝছেন? নস্টালজিয়া, মানে ওই যে ফার্স্ট ইয়ারের পোলাপান। আজকে আমি কেন জানি আজকে হুট করে আমার মনে পড়লো যে সেই অনেক দূর থেকে খুঁজে টুজে বের করে পড়ছি এটা। হ্যাঁ আচ্ছা, ক্যাম্পাসে যা চান্স পা কিনে দিব। জি, আমি 16 সালে চান্স পেয়েছি। আমি ডিউর স্টুডেন্ট, এখন আমাকে জিজ্ঞেস করতেছিস? ভাই মারো মুঝে মারো। ভাই আমি ডিউর স্টুডেন্ট, নাও ইউ আর আস্কিং মি। অবশ্যই জি ভাই, ঢাকা ইউনিভার্সিটি থেকেই পড়াশোনা করা। এটা খুব ভালো লাগে যখন স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে, ভাই আপনি ঢাবিতে পড়েন, বা আপনি কি ভাই, আপনার নাম কি? সেই দিন আমি টাস্কি খেয়ে গেছি, ইউ নো হোয়াট, অনলাইনে ক্লাস করছে, 3-4টা ক্লাস নিয়ে ফেলছি আমি, 3-4টা না 5-6টা ক্লাস নিয়েছি। তারপরে আমার জিজ্ঞেস করে, ভাই আপনার নামটা যেন কি? ভাবা যায় এগুলা? চমৎকার, একদম অসাম ভাই। ওকে দাসী, গ্যালাক্সি A30। আপনি যদি ভেবে থাকেন এটা ওভার ইগো, মানে আপনি ভুলে আছেন। আপনাদের যতগুলা ক্লাস নেয়, শুভ কোনোদিন ইগো দেখায় নাই। এইটা যে 4-5টা ক্লাস করার পর যে তার টিচারের নাম জিজ্ঞেস করে, তার মানে সে একজন অসচেতন স্টুডেন্ট। অ্যাটলিস্ট আমরা যখন ক্লাস করি, আমরা আগে থেকে টিচার সম্পর্কে একটু জানি, যে আমার টিচার যার ক্লাস করছি সে কে। এটা জানাটা ম্যানার, ম্যানার, যে কে আপনাকে ক্লাস করাচ্ছে, কে, তার সম্পর্কে জানাটা তো এটা ম্যানার ভাই। আপনি তো কারো সম্পর্কে না জেনে কিছু করলে এটা তো ঠিক না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যে জিগাইছে তাকে বলছো, জি তাহলে ঠিক আছে, এটাই আর কি। এখন কথা হচ্ছে, আপনি একটা টিচারের ক্লাস করতেছেন 4-5 দিন, মানে 1 মাস, আপনি সেই টিচারের নাম জানেন না, তার মানে অবশ্যই আপনি চরম ফাঁকিবাজ। আচ্ছা আসি, আবার পড়ায় ফেরত আসি ভাই, পড়ায় চলে আসি আবার। এখন আমরা শিখবো কি দিয়ে? এখন আমরা শিখবো ডিউস দিয়ে ভাই, ডিউস না পিট। এখন আমরা পিটাবো, যারা এই টাইপের মাইন্ডার তাদের প্রচুর পিটাইতে হবে। এখন আমরা শব্দ শিখবো ভাই পিট দিয়ে। জি, এখন আমরা শব্দ শিখবো পিট দিয়ে, পিট, পিট। এখন তোমাদের পিটাবো ভাই, চরম পর্যায়ে পিটাইতে হবে। আসেন। চমৎকার, থ্যাংক ইউ আফিয়া জাহিন, তুমি তো ভাই পড়াশোনা কইরা ফাটায় ফেলাইছো। দেখো পিট, পিটটা হলো মূল শব্দ। এটার আগে 4টা জিনিস আমরা বসাবো, 4টা জিনিস আমরা বসাবো। ইন্ট্রি, ইনসি, ইন্ট্রি ইনসি, টোর সা,
দেখুন ইন্ট্রি ইনসি টরসা, শব্দ চারটা হলো ইন্ট্রি ইনসি টরসা, ইন্ট্রি ইনসি টরসা, এটা হলো চারটা মূল শব্দ। এদের সবার শেষে বসবে পিড। ইন্ট্রি ইনসি টরসা শব্দগুলো মুখস্থ করে ফেলি। ইন্ট্রি ইনসি টরসা, দেখুন ইন্ট্রি এটার শেষে বসবে পিড, ইন্ট্রিপিড, ইনসিপিড, টরপিড, সাপিড। ইন্ট্রিপিড, ইনসিপিড, টরপিড, সাপিড, এই চারটা শব্দের একটা মাহাত্ম্য আছে, জিনিসটা বলি। এই 17তে ঢাবির সি, 18তে রাজশাহীর বি, 19-এ রাজশাহীর বি, 19-এ রাজশাহীর বি না যেন ডি, 19-এ তো ডি ছিল না, বিতে আসছে, তাহলে বি দেখেন। এবং তাহলে আমরা যদি বলি সরি, এটা আসছে 2017-তে ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে, এটা আসছে 2018-তে, এটা আসছে 2019-এ আর ইউ। তাহলে বলো 20-এ কার পালা? 20 সালে কার পালা ভাই? সিকোয়েন্স কিন্তু মিলাইতে হবে। স্যাপিড আসতে পারে, জাস্ট আমি এটা বললাম আর কি মজা করে, যে 3 বছর ধরে এই তিনটা শব্দ আসছে, তার মানে 4র্থ বছরে স্যাপিড আসতে পারে, ডিউতে আসতেই পারে, আল্লাহ নোজ, আল্লাহ নোজ ডিউতে। এবার দেখেন ভাই, এই যে স্যাপিড, স্যাপিড শব্দটা আমরা মনে রাখবো কি দিয়ে ভাই? দেখুন স্যাপিড শব্দটা আমরা মনে রাখবো, স্যাপিডের মধ্যে আছে ভাই স্যাপ, স্যাপিডের মধ্যে আছে স্যাপ। এবার দেখুন স্যাপ মানে কোষ রস, স্যাপ মানে কোষ রস, কোষ রস মানে কি ভাই? লালা, থুথু। স্যাপ মানে হলো লালা বা থুথু। যেই খাবার দেখলে আমাদের মুখে লালা চলে আসে, যেই খাবার দেখলে আমাদের মুখে লালা চলে আসে সেটা হলো স্যাপিড। এখন দেখেন মুখে লালা চলে আসে কোন খাবারে? কোন খাবার দেখলে ভাই মুখে লালা চলে আসে? তেঁতুল। আরে বেটা তেঁতুল না, সুস্বাদু খাবার, সুস্বাদু খাবার। হ্যাঁ তেঁতুলেও আসে, সুস্বাদু খাবারেও আসে। স্যাপিড অর্থ আর তেঁতুল তো আর হইতে পারে না ভাই। দেখেন হ্যাঁ লোভনীয়, সুস্বাদু খাবার, সুস্বাদু। দেখুন স্যাপিড হলো সুস্বাদু, যেই খাবার মুখে স্যাপানে সেটা হলো সুস্বাদু, যেই খাবার মুখে স্যাপানে সেইটা হলো সুস্বাদু। এবার দেখুন আমরা এই স্যাপিড মুখ স্যাপে ভরিয়ে দেয়, স্যাপিড বা সুস্বাদু খাবার মুখ স্যাপে ভরিয়ে দেয়, তাই এটার সিনোনিম হলো স্যাভরি। স্যাপিড মুখ স্যাপে ভরিয়ে দেয়, তাই এটার সিনোনিম হলো স্যাভরি। স্যাপিড মুখ স্যাপে ভরিয়ে দেয়, তাই এটার সিনোনিম হলো স্যাভরি। এবার দেখেন এই স্যাভরি খাবার আমরা প্লেট ভরে খাই, তাই এই শব্দটার সিনোনিম হলো প্যালাটেবল। প্যালাটেবল, PALATABLE, প্যালাটেবল। এখন দেখেন আমরা কি করি, যে প্যালাটেবল বা সুস্বাদু খাবার আমরা দিলেই শেষ করে ফেলি, দিলেই শেষ করে ফেলি। তাহলে দিলেই শেষ, ডেলিশাস, এই যে দেখেন 3টা সিনোনিম চিকনে শিখে ফেললাম, চিকনে শিখে ফেললাম। দেখেন যেই খাবার মুখে স্যাপানে সুস্বাদু, এই স্যাপিড মুখ স্যাপে ভরিয়ে দেয় তাই স্যাভরি, আমরা প্লেট ভরে খাই তাই প্যালাটেবল, দিলেই শেষ হয়ে যায় তাই ডেলিশাস, এটাই চিকন। এবার দেখুন ইনসিপিড হলো তার উল্টা, ইনসিপিড হলো তার উল্টা। ইনসিপিড মানে কি? যেই খাবারে ভাই রস থাকে না। ইনসিপিড মানে রসহীন, যার মধ্যে রস নাই, যার মধ্যে রস নাই সে কি ভাই? নিরস। যার মধ্যে রস নাই সে হলো নিরস। এখন দেখেন এই নিরস, নিরস এর দেখেন ডালে, ডালে রস থাকলেও ডালের স্বাদ নাই, ডালে রস থাকলেও ডালের স্বাদ নাই, তাই নিরসের সিনোনিম হলো ডাল। নিরস বা ইনসিপিডের সিনোনিম হলো ডাল, DULL, ডাল। ডালের রস থাকলেও এর স্বাদ নাই তাই নিরস। এবার আসি ডাল, অথবা আপনি বলতে পারেন ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। এবার আসি দেখেন টর্পিড, টর্পিড মানে ভাই যার পিঠ বাঁকা, তোর পিঠ বাঁকা। দেখুন দেখেন মানুষের পিঠ বেঁকে যায় কখন?
অবশ হয়ে গেলে বা মানুষ যখন নিস্তেজ হয়ে যায়, ওই যে তিন মাথা মানে কি দুই হাঁটুর মাথা, এবং যেই মানুষ বুইরাদের দেখবেন পিঠ টিট বাঁকা হয়ে গেছে, সম্মান রেখে বলছি তাদেরকে, জি দেখুন, যাদের পিঠ বেঁকে গেছে অর্থাৎ পিঠ অবশ হয়ে গেছে, যারা নিস্তেজ হয়ে গেছে, তারা হলো টর্পিড, নিস্তেজ। টর্পিড হলো নিস্তেজ, জি টর্পিড হলো নিস্তেজ। আমরা বলতে পারি নিস্তেজ, দেখেন নিস্তেজ। স্লাগিশ, SLUGGISH, স্লাগিশ। বা আমরা বলতে পারি লেদারজিক, LETHARGIC, লেদারজিক। টর্পিড, লেদারজিক, স্যাপিড। এই যে দেখি, স্যাপিড তুলে ফেলি। আচ্ছা দেখেন, আরেকটা শব্দ আছে ইন্ট্রিপিড, ঢাবিতে যেটা আসছে, ঢাবির ইউনিটে। ইন্ট্রিপিড মানে হলো ভাইয়া সাহসী। ইন্ট্রিপিড অর্থ হলো সাহসী, মানে আমরা যাকে বলি ফিয়ারলেস। ফিয়ারলেস বা গ্যালেন্ট, GALLANT, বা আমরা যাকে বলি ব্রেভ, BRAVE, ব্রেভ। বা তুমি বলতে পারো হিরোইক, আমার মতো হিরোইক। ফিয়ারলেস, গ্যালেন্ট, ব্রেভ, হিরোইক। স্লাগিশের পরে লিখেছি ভাইয়া লেদারজিক, LETHARGIC, লেদারজিক। এই হলো পিঠ দিয়ে তিনটা চারটা শব্দ। এই হলো পিঠ দিয়ে চারটা শব্দ। আশা করছি যে শব্দগুলো, হ্যাঁ গাটসি তুমি বলতে পারো, মৃত্তিকা। ওরে ভাই মৃত্তিকা, তুমি এত এত কঠিন কঠিন শব্দ কোথা থেকে পাও ভাই? গাটসি, ওকে। হ্যাঁ অডাসিয়াস হয়, অডাসিয়াসও হয়, বলতেই পারো অডাসিয়াস, হিরোইক, বাল্কি, গাটসি, অনেক শব্দ আছে। শব্দগুলো কি তুলেছো? হ্যাঁ ভেলিয়েন্ট, ইমরুল কায়েস, ভেলিয়েন্ট। হ্যাঁ ইনসিপিড, টর্পিড একই, তুমি বলতে পারো ইনসিপিড, টর্পিড একই কাইন্ড অফ, সিমিলার ওয়ার্ড দেয়। আচ্ছা দেখো, তাহলে নেক্সটে যাই। হ্যাঁ, कैसा लगा ভাই, कैसा लगा मेरा টেকনিক? আরো আছে, শেষ না, এখনই শেষ না। এবার দেখো ভাই, এবার দেখেন, ও ভাই র্যাপিড তো সোজা, নওশিন র্যাপিড দিয়ে লাভ আছে, র্যাপিড তো সোজা। এবার আসো দেখো, আমরা যদি বলি ফার, ওস্তাদ ফার, এখন দেখেন ফার দিয়ে কি হয়? ফার দিয়ে হয় দেখেন ইনফার, রিফার, প্রিফার, ইন্টারফেয়ার। ইন রি প্রি ইন্টার, ইন রি প্রি ইন্টার, ভাই ইন রি প্রি ইন্টার, ইনফার, রিফার, প্রিফার, ইন্টারফেয়ার। ইনফার, রিফার, প্রিফার, ইন্টারফেয়ার। ইনফার, রিফার, প্রিফার, ইন্টারফেয়ার। দেখুন, ইনফার, রিফার, প্রিফার, আর হলো ইন্টারফেয়ার। ইনফার, রিফার, প্রিফার, ইন্টারফেয়ার। দেখুন সবার মধ্যে ফার, সবার মধ্যে ফার ওস্তাদ। তো ইনফার, রিফার, প্রিফার, ইন্টারফেয়ার। ইনফার, রিফার, প্রিফার, ইন্টারফেয়ার। এবার দেখুন তাহলে ইনফার,
ইনফার শব্দটার অর্থ কি? অনুমান করা বা বোঝানো। অনুমান করা বা বোঝানো। অনুমান করা বা বোঝানো। অনুমান করা বা বোঝানো। তাহলে খেয়াল করি, এটা আমরা বলতে পারি ডিডিউস। ডিডিউস বা আপনি বলতে পারেন অ্যাজিউম, এ এস এস ইউ এম ই, অ্যাজিউম। বা তোমরা বলতে পারো গেস, জি ইউ ই এস এস, গেস। অথবা বলতে পারো এন্টিসিপেট, এ এন টি আই সি আই পি এ টি ই, এন্টিসিপেট। দেখো রিফার মানেও বোঝানো, রিফার মানেও বোঝানো, রিফার বোঝানো, রিফার অর্থ বোঝানো। তুমি বলতে পারো আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড। বা মিন, এম ই এ এন, মিন। অথবা তুমি বলতে পারো রিফার বোঝানো, আন্ডারস্ট্যান্ড, ইমপ্লাই করা, ইমপ্লাই মানেও বোঝানো, আই এম পি এল ওয়াই, ইমপ্লাই। এবার আসেন দেখেন ভাই প্রিফার। প্রিফার, হ্যাঁ চমৎকার, ডিফার আছে, সাবাস। দেখেন প্রিফার, প্রিফার মানে পছন্দ করা, পছন্দ করা। প্রিফার হলো পছন্দ করা। আমরা এটা বলতে পারি চুজ বা লাইক। লাইক। দেখো ইন্টারফেয়ার, ইন্টারফেয়ার অর্থ হলো মধ্যস্থতা করা, মধ্যস্থতা করা। এখন দেখেন মধ্যস্থতা করে কে? মধ্যস্থতা করে মিডিয়েটর, দালাল। মধ্যস্থতা করে হলো মিডিয়েটর বা দালাল। এখন অনেকে, জি নাক গলানো, এখন অনেকে মিডিয়েটর দালাল বললে কিন্তু অনেকে মাইন্ড করে, যে দালালদের তুমি কিন্তু দালাল বললে তারা সেই মাইন্ড করে ভাই। তাই তুমি তাদের মিডিয়েটর বলতে পারেন, ভাইয়া আপনি তো মধ্যস্থতাকারী। তাই দালালকে দালাল বলবেন না, তাদের মিডিয়েটর বলবেন। তাদেরও একটা দালাল হলেও একটা মান সম্মান আছে না? তারা দালালি তো করে, আর তো কিছু করে না। হ্যাঁ এজেন্ট বলা যাবে, এজেন্ট। হ্যাঁ সেটেলমেন্ট দিলে হবে, বা ব্রোকার। জি দাদু চমৎকার, এই তো শব্দ আছে অনেক। এসেন্ট কেমনে হয়? আচ্ছা গ্যাসে, গ্যাসের পরের শব্দটা হলো এন্টিসিপেট, এ এন টি আই সি আই পি এ টি ই, এন্টিসিপেট, এ এন টি আই সি আই পি এ টি ই, এন্টিসিপেট। হ্যাঁ অ্যাসেন্ট এভাবে, কিন্তু অ্যাসেন্ট তো এখানে না ভাই। অ্যাসেন্ট হলো একমত হওয়া। অ্যাসেন্টের আরেকটা মিনিং আছে। আচ্ছা নেগোশিয়েট। চন্দ্র জি ভাই, ঠিক আছে, তাহলে এই শব্দগুলো বুঝছি। অ্যাজিউমের আগেরটা হলো ডিডিউস, ডি ই ডি ইউ সি ই, ডিডিউস, ডি ই ডি ইউ সি ই, ডিডিউস। জি অ্যাসেন্ট কি ভাই? হ্যাঁ ট্রেসপাজার বলতে পারো, ট্রেসপাজার বলতে পারো। শেষেরটা লেখা মিডিয়েটর, মিডিয়েটর, এম ই ডি আই এ টি ও আর, মিডিয়েটর। ভাইয়া তুলেছি। আচ্ছা দেখেন এবার আসি ডিউস। এবার আমরা শিখবো ডিউস দিয়ে। এবার আমরা শিখবো ডিউস দিয়ে, ডিউস। ডিউস দেখুন, মূল শব্দটা হলো ডিউস, মূল শব্দটা হলো ডিউস। এখন এই ডিউস দিয়ে কি কি হয়? ডিউসের অর্থ আছে, ডিউস অর্থ হইল নেতা, ডিউস অর্থ হইল নেতা অথবা নেতা অথবা লিডার, লিডার। ডিউসের আরেকটা অর্থ হলো স্বৈর শাসক, ডিউসের আরেকটা অর্থ হলো স্বৈর শাসক।
স্বৈরশাসক, তুমি বলতে পারো অটোক্রেট, AUTOCRATE, অটোক্রেট। ডিউস, এখন দেখো এই ডিউস দিয়ে আমরা 6টা অর্থ শিখতে পারি। ডিউস দিয়ে আমরা 6টা অর্থ শিখতে পারি। থ্যাংক ইউ আপিয়া জাহিন এবং তামান্না। দেখেন ডিউস দিয়ে 6টা অর্থ হয় ইন, সি, রি, ডি, প্রো, ইন্ট্রো। ইন, সি, রি, ডি, প্রো, ইন্ট্রো। ডিউস দিয়ে 6টা শব্দ হয় ইন, সি, রি, ডি, প্রো, ইন্ট্রো। ইন, সি, রি, ডি, প্রো, ইন্ট্রো। দেখুন শব্দটা হলো তাহলে কি ইনডিউস, সরি সি বানান এমন এসি, ইনডিউস, সিডিউস, রিডিউস, ডিডিউস, প্রোডিউস, ইন্ট্রোডিউস। তাহলে দেখুন ইন, সি, রি, ডি, প্রো, ইন্ট্রো, ইনডিউস, সিডিউস, রিডিউস, ডিডিউস, প্রোডিউস, ইন্ট্রোডিউস। ইনডিউস, সিডিউস, রিডিউস, ডিডিউস, প্রোডিউস, ইন্ট্রোডিউস। তাহলে দেখেন প্রথমে আমরা যদি ইনডিউস দিয়ে বলি, ইনডিউস মানে হলো অনুমান করা বা বোঝানো, অনুমান করা, অনুমান করা বা বোঝানো। আমরা বলতে পারি অ্যাজিউম বা গেস, অ্যাজিউম বা গেস করা আমরা বলতে পারি, অ্যাজিউম বা গেস। তারপর দেখো সিডিউস, সিডিউস মানে দুষ্ট ছেলেরা মেয়েদেরকে নিজের ফাঁদে ফেলার জন্য যেটা করে, মেয়েদেরকে পটায়, ওই যে ওই টাইপের ছেলেগুলা, মিনার কার্টুনের রিতা ও রিতা তুমি আমার মিতা, ওই টাইপের যেই পোলাপান গুলা আছে, এই টাইপের পোলাপানের কাজ হলো সিডিউস করা। জি, তো এই টাইপের পটানো, পারসুয়েট করা বা কনভিন্স করা, পারসুয়েট বা কনভিন্স করা মানুষকে, কনভিন্স। এবার দেখি, হ্যাঁ এটা দীপু না। এবার দেখি, দেখেন রিডিউস, রিডিউস মানে কমানো, রিডিউস অর্থ হলো কমানো। আমরা বলতে পারি ডিক্রিজ বা ডিক্লাইন, ডিক্রিজ বা ডিক্লাইন, ডিক্রিজ বা ডিক্লাইন। ডিডিউস, ওই যে ডিডিউস মানে বোঝানো, আমরা জানি একটু আগেই দেখেছি, বোঝানো বা অনুমান করা। সেটাকে আমরা বলতে পারি ওই যে আমরা বলেছিলাম আন্ডারস্ট্যান্ড বা ইমপ্লাই, আন্ডারস্ট্যান্ড বা ইনফার করা, ইনফার করা। দেখি প্রডিউস, প্রডিউস মানে আমরা সবাই জানি উৎপাদন করা, উৎপাদন করা, উৎপাদন করা। আমরা বলতে পারি গ্রো, উৎপাদন করা আমরা বলতে পারি গ্রো। এবার দেখেন ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস মানে পরিচয় করানো, ইন্ট্রোডিউস অর্থ হলো পরিচয় করানো, পরিচয় করানো আমরা বলতে পারি মেক নোন, মেক নোন। এই হলো ব্যাপার। হ্যাঁ ডিডিউস, রিকন বলতে পারো। হ্যাঁ ডিডিউস মানে অনুমান করা, তাহলে ইনডিউস আর ডিডিউস কাইন্ড অফ সেম, সিমিলার শব্দ, তুমি বলতে পারো। বলবো না গো আর কোনদিন ভালোবাসো কি না মোরে। ট্রেমেল কি জানি না ভাইয়া। আচ্ছা দেখেন, এখন আমরা একটু রেস্টে যাব ভাই। প্রোডিউস মানে উৎপন্ন করা, আর প্রোডিউসার মানে উৎপন্নকারী। প্রোডিউস হলো উৎপন্ন করা আর প্রোডিউস হলো উৎপন্নকারী। আচ্ছা দেখো, ইনডিউস মানে অনুরোধ করা, এনার্কি মানে নৈরাজ্য ভাইয়া, এনার্কি মানে নৈরাজ্য। ও ভাইয়া ঝাপসা।
ভাই আমার চাপা চুপা ব্যথা করতেছে। ইন্ট্রোডিউস এর সিনোনিম তো লিখলাম ভাইয়া, মেক নোন, MAKENOWN, মেক নোন। ঠিক আছে, এইটা মেক নোন, MAKENKNOWN, মেক নোন। তাহলে দেখেন এই ভোকাবুলারির ক্লাস নেয়া ভাই একটু, জি ভাইয়া ব্রেক দিচ্ছি, ব্রেক, এখনই ব্রেক। তাহলে এখন আমরা ব্রেকে যাব। রিকোয়েস্ট, এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট মানবিকের স্টুডেন্টদের জন্য, যে দেখুন আমি আপনাদেরকে প্রতিবার বলি, এবছরও বলে দিচ্ছি, গত বছর রিটেনের 20 মার্ক এবং এমসিকিউতে 8টা প্রশ্ন, 8টা প্রশ্নের জন্য হলো 8 × 1.2, 8 আর হলো 10। গত বছর 40-এর মধ্যে 30 আসছে ফার্স্ট পেপার বই থেকে। গত বছর ইংলিশে 40-এ 30 আসছে কোন বই থেকে বলেন? ফার্স্ট পেপার বই থেকে, ফার্স্ট মানবিক। দেখুন দিন শেষে প্লিজ প্লিজ ফার্স্ট পেপার বই থেকে 30 আসছে। তাহলে আপনার যদি এমসিকিউ বা যদি রিটেনে প্রশ্ন থাকে, মনে রাখবেন অধিকাংশ প্রশ্নগুলো ফার্স্ট পেপার থেকে হয়। তাই বারবার বলি ফার্স্ট পেপারটা মুখস্থ করে ফেলেন, বিশেষ করে অনুশীলনীর প্রশ্নগুলা, অনুশীলনীর প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করে ফেলেন। এটা আমি কেন জানি, আমি যে পাগল ফার্স্ট পেপার নিয়ে আপনাদের এত মাথা ঘামাইতে বলি, প্রতি ক্লাসে বলি, কারণ আপনারা পড়তেই বলেন ভাই আমরা পড়তে পারি না, আমাদের পড়া হচ্ছে না, কি করব বুঝতেছি না। তো পড়া কিন্তু কম। ফার্স্ট পেপারে পড়বেন কি কি? ফার্স্ট পেপারে কি কি পড়বেন? অনুশীলনীর 3টা জিনিস পড়বেন। অনুশীলনীর অনুশীলনীর কি কি পড়বেন? সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম, অ্যান্টোনিম, কোশ্চেন অ্যান্সার। কোন কোশ্চেন অ্যান্সার? যেগুলো প্যাসেজ ছাড়া, প্যাসেজ ছাড়া। দেখেন সেন্টেন্স মেকিং, সিনোনিম অ্যান্টোনিম এবং পার্টস অফ স্পিচ সব থেকে জোর দিয়ে পড়বা মানবিকের পোলাপান। পার্টস অফ স্পিচ প্যাসেজের মানে অনুশীলনীর পার্টস অফ স্পিচ সব থেকে জোর দিয়ে পড়বা। তার কোশ্চেন অ্যান্সার, fill in the gaps, fill in the gaps, fill in the gaps, এই জিনিসগুলা ভালো করে পড়বা। fill in the gaps। জি ফার্স্ট পেপার পড়লেই হয়, গ্রামার না পড়লেও হয়, মানবিকের এরা কথা সত্য। আর মানবিকের গ্রামার এবং ফার্স্ট পেপার থেকেই প্রশ্ন বেশি হয়, কিন্তু এটা জানা উচিত। তাহলে দেখেন fill in the gaps, এই 3টা জিনিস আপনার টেক্সট বইয়ের একদম ঠাড়া মুখস্থ করে ফেলবেন। কোশ্চেন অ্যান্সার, সব কোশ্চেন অ্যান্সার না, কিন্তু যেই প্রশ্নগুলোর উত্তর টেক্সট ছাড়া করা যায়, যেই প্রশ্নগুলোর উত্তর টেক্সট ছাড়া করা যায় সেগুলো পড়বেন। এই 3টা জিনিস পড়বেন। ফিল ইন দা গ্যাপস মানে বেটা, ফিল ইন দা গ্যাপস প্যাসেজের শেষে আছে। কিউএ মানে ভাউরে ভাই রে ভাই, কিউএ মানে কোশ্চেন অ্যান্সার। আমি বুঝছিলাম যে এটা কিউএ দিলে বলবি ভাই কি, কোশ্চেন অ্যান্সার। আমি ভয় ভয় কিউএ লিখছিলাম, এইগুলা আর কি। তো এই 3টা জিনিস মাস্ট পড়বা, এই 3টা জিনিস মাস্ট পড়বা, এই 3টা জিনিস তোমাদের লাগবেই। এখন আসো দেখো তোমরা প্যাসেজের তোমরা কবিতা কোনগুলা পড়বা? কবিতাগুলো আজকে তো হচ্ছে থিম সামারি। দেখো থিম সামারির আমি গত ক্লাসে 2টা থিম তোমাদের পড়িয়ে দিয়েছিলাম অলরেডি। তো দেখো আজকে আরেকটা থিম আমরা পড়বো, বা আমরা আরেকটা কবিতা নিয়ে আলোচনা করব। এখানে দেখো ইম্পর্টেন্ট পয়েম, টেক্সটের তোমাদের পয়েম থেকে হুবহু প্রশ্ন হয়, পয়েমের অনুশীলনী গুলা সব থেকে ভালো করে পড়বা। পয়েমের অনুশীলনী ফরজ 100 বাদ দিবা না, পয়েমের অনুশীলনী বাদ দিবা না ভাইয়া, অন্য যেগুলা বাদ দেও আর না দাও, পয়েমের অনুশীলনী বাদ দিবা না। আসো পয়েম কোনটা কোনটা, সবার আগে গুরুত্বপূর্ণ হোল্ড ফাস্ট টু ড্রিমস, হোল্ড ফাস্ট
টু ড্রিমস। তারপর দেখো গুরুত্বপূর্ণ, আই ডাইড ফর বিউটি, আই ডাইড ফর বিউটি। দেখেন তারপর গুরুত্বপূর্ণ হলো লেক আইল অফ ইনস্প্রি, লেক আইল অফ ইনস্প্রি, লেক আইল অফ ইনস্প্রি। দেখো তারপর গুরুত্বপূর্ণ হলো ব্লো ব্লো, ব্লো ব্লো। দেখুন তারপর গুরুত্বপূর্ণ হলো শি ওয়াক্স ইন বিউটি, শি ওয়াক্স ইন বিউটি, শি ওয়াক্স ইন বিউটি। তারপর দেখেন গুরুত্বপূর্ণ হলো হোল্ড ফাস্ট টু ড্রিমস, আই ডাইড ফর বিউটি, লেক আইল অফ ইনস্প্রি, ব্লো ব্লো, শি ওয়াক্স ইন বিউটি। আর কি কি জানি আছে, দ্বারা উইলিয়াম শেক্সপিয়ার, আমেরিকান সং, লর্ড বায়রন। আর একটা দ্বারা না, আউট আউট না, স্কুল বয়। চমৎকার, দ্য স্কুল বয়, দ্য স্কুল বয়, স্কুল বয়। এগুলা ভালো করে পড়বেন। আরেকটা জিনিস পড়বেন, আরেকটা জিনিস থেকে ইয়াগুলা খুব ভালো করে পড়বেন, দ্য চার্জ অফ আ লাইট ব্রিগেড। এটার প্রশ্নগুলা ভালো করে পড়বেন, অনুশীলনী। দ্য চার্জ অফ আ লাইট ব্রিগেড, চার্জ অফ আ লাইট ব্রিগেড, চার্জ অফ আ লাইট ব্রিগেড। এটা খুব সুন্দর করে পড়বেন। এগুলা ভাই, এই কবিতাগুলা খুব ভালো করে পড়বেন, দ্য চার্জ অফ আ লাইট ব্রিগেড, এইটার অনুশীলনী ভালো করে পড়বেন। আশা করছি যে এগুলা পড়লে আপনাদের ফার্স্ট পেপারে এই জিনিসগুলো হয়ে যাবে। তুলসি তুলে নেই, লিখে নেই। ইম্পর্টেন্ট আমাদের জন্য, খুব ইম্পর্টেন্ট। টেক্সট বলবো, টেক্সট। এখন বলি প্যাসেজ। ভাই 3 নাম্বার লাইনটা লিখছি, লেক আইল অফ ইনস্প্রি। এত পড়া কবে পড়বো? তুমি কি চান্স পাইতে আসছো ভাই? আচ্ছা, পয়েম কত লাইনের মধ্যে হাইস্ট লেখা যায়? পয়েম, তুমি কি পয়েম বলছো নাকি বলছো হচ্ছে থিম সামারি? আচ্ছা দেখো, এখন আমি যদি তোমাদের থিম সামারি নিয়ে কিছু কথা বলি, থিম সামারি, থিম সামারি, থিম বা সামারি, এই দুইটার মধ্যে আসলে বেসিক পার্থক্য কি? থিম এবং সামারির মধ্যে বেসিক পার্থক্য কি? দেখো, থিম হলো কবি বা লেখকের মনের কথা, সংক্ষেপে কবি বা লেখকের মনের কথা, সংক্ষেপে লেখকের মনের কথা, সংক্ষেপে, সংক্ষেপে কবি বা লেখকের মনের কথা সংক্ষেপে। সামারি হলো নিজের মনের কথা সংক্ষেপে, নিজের মনের কথা সংক্ষেপে। তাহলে থিম এবং সামারির মধ্যে ইম্পর্টেন্ট হলো, দেখুন, থিম হলো কবি বা লেখকের মনের কথা সংক্ষেপে বলতে হয়, আর থিম মানে হলো সারমর্ম, থিম হলো সারমর্ম, সামারি হলো সারাংশ। থিম হলো সারমর্ম, সামারি হলো সারাংশ। এখন দেখুন, সারাংশটা হলো যে নিজে যেটা বুঝতে পেরেছি সেটা সংক্ষেপে প্রকাশ করা, নিজে যেটা বুঝতে পেরেছি সেটা সংক্ষেপে প্রকাশ করা, তার নাম হলো সামারি। আর কবি বা লেখক যেটা সহজে বুঝাতে পেরেছেন সেটা হলো থিম। তাহলে এই জায়গাটা হলো থিম এবং সামারির মধ্যে বেসিক পার্থক্য।
এবং আপনারা মনে করেন কি বেশি লিখলে মনে হয় বেশি মার্ক পাওয়া যায়। না ভাইয়া, বেশি লিখলে কিন্তু বেশি মার্ক পাওয়া যায় না, কম লিখলে বেশি মার্ক পাওয়া যায়। কম লিখলে বেশি মার্ক পাওয়া যায়। তো অ্যাডমিশন টেস্টে বেশি লিখে বেশি মার্ক পাওয়ার ধান্দা করবেন না, টু দা পয়েন্টে লিখবেন। যা লিখবেন টু দা পয়েন্টে লিখবেন। টু দা পয়েন্টের বাইরে লিখবেন বাস খাবেন। আপনাকে টিচার যেটা জিজ্ঞেস করবে সেটার উত্তর দিবেন সরাসরি, এর বাইরে কোনো উত্তর দেওয়ার দরকার আমাদের আপাতত নেই। এখন দেখেন, এখন দা থিম, আমরা যদি চার সেন্টেন্স কি লিখবো না, চার থেকে 5টা সেন্টেন্স লিখবা। 4 থেকে 5টা সেন্টেন্স লিখবা যেন তোমার 4-5 কথায় মোটামুটি সব জিনিসগুলো চলে আসে 4-5টা লাইনে। আচ্ছা, যদি 10 মার্কের প্যারাগ্রাফ হয়, 10 মার্কের প্যারাগ্রাফ হলে টেক্সট বুকের বাইরে থেকে আসার সম্ভাবনা 40%, টেক্সটের বাইরে থেকে আসার সম্ভাবনা 40%, কিন্তু টেক্সট থেকে আসার সম্ভাবনা 60%। তার মানে ভারীর পাল্লা টেক্সটই থাকবে, মানবিকের জন্য ভারীর পাল্লা টেক্সটই থাকবে। আর 10 মার্কের প্যারাগ্রাফের জন্য হ্যাঁ, থিম সামারি লাইন সেম, দুইটাই 4 থেকে 5 সেন্টেন্স লিখবা, 4 থেকে 5টা সেন্টেন্স। এখন আমি তো জানি না তোমার হাতের লেখা কতটুকু, আমি যদি বলি অর্ধেক পেজ, এখন তোমার হাতের লেখা হইছে আকাশ ছাড়া, আকাশ ছাড়া, তো সেই আকাশ ছাড়া আমি তোমাকে 100% গাইডলাইনই দিব, বাকিটা তো তোমার ইচ্ছা। এখন তোমার হাতের লেখা যদি হয় আকাশ ছাড়া, তাহলে তোমার হাফ পেজ কেন ভাই, তোমার এক পেজও কম হয়ে যাবে। আবার তোমার হাতের লেখা মনে করো যদি একদম ছোট ছোট অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, ওই হাতের লেখা তো ভাই এক পেজে লেখা যাবে দুনিয়া। তাই আমি কতটুকু লিখতে হবে এটা বলবো না। জি, টেক্সট বই পড়লে চান্স, টেক্সট বই পড়লে চান্স এবং ভালো করা যায়। তাহলে দেখেন আমরা, আচ্ছা টেক্সট বইয়ের কি কি প্যাসেজ দেখেন, আপনারা মানবিক, আপনাদের কি কি প্যাসেজ পড়তে হবে, প্যাসেজ গুলো আমি বলে দিচ্ছি। ওই ওস্তাদ প্যাসেজ দাগান। নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা, ম্যান্ডেলা, ম্যান্ডেলডা, নেলসন ম্যান্ডেলডা দেখেন। তারপর আনফরগেটেবল হিস্ট্রি, আনফরগেটেবল হিস্ট্রি, আনফরগেটেবল হিস্ট্রি, আনফরগেটেবল হিস্ট্রি। এবার দেখুন হচ্ছে why our brain negotiates through traffic jam, why your brain negotiates আমারে যদি জিজ্ঞেস করস যে টেক্সট বইয়ের কোনটা, আমি একদম থাপড়ায় দিব, আমার কাছে বই নাই, আমার কাছে কিন্তু বই নাই। আবার জিজ্ঞাসা না ভাই এটা কোন ইউনিট কত লেসন, কারণ আমার মতে এমনি আউলানো, কারণ তোমাদের বইতে হইছে লেসন একটা এক জায়গায়, আর নতুন বইতে হইছে লেসন আরেকটা এক জায়গায়। তো আমি একটা বইয়েরটা বললে আরেকটা বইয়ে কয় ভাই কই লেখা, আরেকটা বইয়ে বললে আরেকটা বই বলে ভাই কই লেখা। তো আমি কিন্তু হচ্ছে ইয়ে বলতে পারবো না, ইউনিট আর লেসন বলতে পারবো না, আমার কাছে বইটাই কিচ্ছু নাই। দেখো why your brain negotiates ওইটা। তারপর আসি দেখেন, আমরা বলবো পিস মুভমেন্ট, পিস মুভমেন্ট, পিস মুভমেন্ট। তারপর আর্টস এন্ড ক্রাফট, আর্টস এন্ড ক্রাফট, আর্টস এন্ড ক্রাফট। তারপর পড়বো আমরা বিউটি, বিউটি, বিউটি। তারপর আমরা পড়বো অ্যারাইভিং এট দ্য ওরিয়েন্ট, অ্যারাইভিং, অ্যারাইভিং এট দ্য ওরিয়েন্ট, অ্যারাইভিং এট দ্য ওরিয়েন্ট, অ্যারাইভিং এট দ্য, অ্যারাইভিং এট দ্য ওরিয়েন্ট। তারপর দেখি আমরা যদি বলি ভিলায়েত, দ্য ওয়ান্ডার্স অফ ভিলায়েত, দ্য ওয়ান্ডার্স অফ ভিলায়েত, ভিলায়েত।
আচ্ছা, আনফরগেটেবল হিস্ট্রির 24 থেকে 33 লাইন, লাইন নাম্বার 24 থেকে 33 এটা পড়বা, এবং লাইন নাম্বার 116 থেকে 126, লাইন নাম্বার 116 থেকে 126, মানে 26 বলতে কি একদম শেষ পর্যন্ত। তারপর দেখো অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি, অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি, অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি, অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি। দ্বিতীয় পেজের মাঝের লাইন, শেষের পেজের প্রথম লাইন, সরি দ্বিতীয় পেজের মাঝের প্যারা, দ্বিতীয় পেজের মাঝের প্যারা, প্রথম শেষের পেজের প্রথম প্যারা। বলে দিচ্ছি, দ্বিতীয় দেয়ার ইজ আ ম্যাক্সিম ইন বাংলা, দেয়ার ইজ আ ম্যাক্সিম ইন ইংলিশ, ওইটা একটা লাইন আছে মনে রাখবেন। অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি এইটার দ্বিতীয় পেজের মাঝের প্যারা, শেষের পেজের প্রথম প্যারা, মনে রাখবে। তারপর বাঙালি কমিউনিটি ইন ইউকে, বেঙ্গলি কমিউনিটি ইন ইউকে। আমাকে কি বই দেখাচ্ছ পিঙ্কি? চমৎকার। দেখো ইস্টার্ন ইউনিভার্সিটির, ভাই আমার কালি শেষ বুঝছো, মাইন্ডার গুলা কালি মানে মানে কালি রেখে যায়নি তো। দেখো আমি মুখে বলে দিচ্ছি, কথাগুলো শোনো। সেটা হলো ইস্টার্ন ইউনিভার্সিটির দ্বিতীয় পেজের মাঝের প্যারা, দেয়ার ইজ আ ম্যাক্সিম, ওই যে ওই লাইনটা, দেয়ার ইজ আ ম্যাক্সিম, ওই লাইনটা। তারপর হলো শেষের পেজের প্রথম প্যারা, প্রথম প্যারা কোনটা, যে এ লাইট ক্যান নট, এ ক্যান্ডেল ক্যান নট লাইট অ্যানাদার ক্যান্ডেল, ওই লাইনটা, এ ক্যান্ডেল ক্যান নট লাইট অ্যানাদার ক্যান্ডেল, ওই লাইনটা। দেখো এটা হলো ইস্টার্ন ইউনিভার্সিটির। তারপর দেখো আমরা বলবো ইউকে কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি ইন ইউকে, বাংলাদেশি কমিউনিটি ইন ইউকে, বাংলাদেশি কমিউনিটি, কমিউনিটি ইন ইউকে, বাংলাদেশি কমিউনিটি ইন ইউকে, ওইটা। তারপর লেখেন ডায়াসপোরা, 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 ডায়াসপোরা। তারপর লেখেন অরফিয়াস, অরফিয়াস। তারপর লেখেন লিজেন্ড গাজী, লিজেন্ড গাজী। তারপর লিখবেন লিজেন্ড গাজীর পর লিখবেন হারকিউলিস, 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 লেজেন্ড গাজী, হারকিউলিস। এগুলা কি তুলছি আমরা? আমি মুছবো? জি আচ্ছা ঠিক আছে, তুলেছেন, তাহলে মুছা শুরু করলাম। দেখেন তারপর হলো আমরা বলতেছি, তারপর দেখেন ওয়াটার, 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 ওয়াটার। তারপর দেখেন সুন্দরবন, সুন্দরবন, সুন্দরবন। তারপর লিখবেন কুয়াকাটা, কুয়াকাটা। হাকালুকি হাওর, হাকালুকি হাওর। তারপরও যদি কেউ স্পেসিফিক ভাবে দাগাই নিতে চান, তারপরও যদি কেউ স্পেসিফিক ভাবে দাগাই নিতে চান, ওস্তাদ আপনারা, আমি হচ্ছে রবি সোম মঙ্গল, রবি সোম মঙ্গল ফার্মগেট থাকি। এই 3 দিন দুপুর বেলা 12টা থেকে 1টার মধ্যে আসলে আমাকে পাবা।
রবি সোম মঙ্গল অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ তোমরা ভাই, একটু যদি পড়াশোনা না করো লাভ নাই তো। রবি সোম মঙ্গলবারের মধ্যে তোমরা 12টা থেকে 1টার পর্যন্ত আসলে তোমরা আমাকে ইয়েতে পাবা, অফিসে পাবা, আমি দাগাই দিব না। এক সময় না ভাই, রবি সোম মঙ্গল 12টা থেকে 1টা, টাইম ফিক্সড। এর আগে আসলেও পাবেন না, পরে আসলেও পাবেন না। আচ্ছা দেখেন, প্যাসেজ এগুলাই আপাতত পড়েন, এই প্যাসেজ গুলাই আপাতত পড়েন। এগুলা মুখস্থ না, জাস্ট রিডিং পড়বা ভাইয়া। এইগুলা মুখস্থ না, জাস্ট রিডিং পড়বা। রিডিং পড়বা জাস্ট হচ্ছে ওই যে লাইনগুলা দাগাই দাগায় পড়বা। রিডিং পড়বা, লাইনগুলো দাগিয়ে দাগিয়ে পড়বা। বুঝতে পারছি? জি, আমাকে কালকে পাবা না। পান্ডা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ভোকাব গুলা শুধু মুখস্থ করবা। নিউ বইয়ে পেজ উল্টা পাল্টা, টপিক সব সেম কিন্তু পেজ উল্টা পাল্টা, বুঝছো? এই হ্যাঁ, প্যাসেজ থেকে একটু ইম্পর্টেন্ট কিন্তু অনুশীলনী থেকে হুবহু আসে। হ্যাঁ, কনফ্লিক্ট ইম্পর্টেন্ট মুসরাত, কনফ্লিক্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার নাম্বার ভাই, বিনা প্রয়োজনে কল দিস না ভাই ভাবি তোদের। যেমন 7801 787 571377। I trust you. 01787571377 সব 7, 7875713777। জি, প্যাসেজ থেকে ফিল ইন দা গ্যাপস আসতে পারে। আমি তোদের ডিসি আর মিস কল দেওয়া শুরু করছস ভাই, কি একটা অবস্থা। ওকে ঠিক আছে, এসে ফোন দিও। টাইগার নিয়ে ওই যে সুন্দরবন দিছি না ভাই, টাইগার নিয়েই তো সুন্দরবন। তাহলে এগুলা মুছলাম উস্তাদ, এগুলা মুছি। দেখেন, এবার আসেন দেখেন, আমরা যদি ভাবি লেক আইল অফ ইনস্প্রি, দা লেক আইল অফ ইনস্প্রি, আইল অফ ইনস্প্রি, ইনস্প্রি, দ্য লেক আইল অফ ইনস্প্রি লিখেছেন উইলিয়াম বাটলার ইয়েটস। লিখেছেন উইলিয়াম বাটলার ইয়েটস। ইয়েটস সাহেব লিখেছেন। ইয়েটস সাহেবের জন্ম হয়েছে, আগে বলে রাখি, ইনফরমেশন গুলা নোট ডাউন করি, ইনফরমেশন গুলা নোট ডাউন করি, ইনফরমেশন গুলা নোট ডাউন করি। এর বাইরে আপাতত ইনশাল্লাহ মনে করছি লাগবে না। স্পেসিফিক ভাবে তারপরও তোমাদের ব্যাচের যদি স্পেসিফিক ভাবে কাউকে দাগিয়ে দেই, তাকে একটু দায়িত্ব দিলাম, তোমরা যেন একটু ফেসবুকে পোস্ট করে দাও, আইকন প্লাস গ্রুপে বা আমার গ্রুপে পোস্ট করে দাও, পোলাপান উপকৃত হবে। আচ্ছা দেখো, উইলিয়াম বাটলার ইয়েটস 1865 সালে জন্মগ্রহণ করেন। 1865 না, আমি কনফিউজড হয়ে গেছি। 1865 না, আই গেস 1865 হওয়ার কথা। ঠিক আছে, তো 1865 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1939 সালে। 1865 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1939 সালে। এবার দেখি, উনি জন্মগ্রহণ করেন ডাবলিনে। উনি জন্মগ্রহণ করেন ডাবলিনে, আয়ারল্যান্ডের রাজধানী। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জন্মগ্রহণ করেন। উনি একজন অ্যাংলো আইরিশ কবি, অর্থাৎ ইংল্যান্ডীয় বংশোদ্ভূত আইরিশ কবি, এই টাইপের আর কি। আইরিশ, অ্যাংলো আইরিশ কবি, অ্যাংলো আইরিশ কবি।
এবং মনে রাখবেন উনি ছিলেন একজন ন্যাশনালিস্ট। উনি ছিলেন একজন ন্যাশনালিস্ট, মানে উনি একজন পলিটিক্স করতেন, পলিটিশিয়ান ছিলেন, ন্যাশনালিস্ট, এবং উনি অভিজাততন্ত্রকে সাপোর্ট করতেন। উনি এলিটিজমকে সাপোর্ট করতেন, অভিজাততন্ত্র। উনি একাধারে পয়েট এবং পলিটিশিয়ান ছিলেন। পয়েট এবং পলিটিশিয়ান, রাজনীতিবিদ, বেটায় রাজনীতি করত, আয়ারল্যান্ডের ন্যাশনালিস্ট পার্টি করত। তাহলে দেখেন উনি একাধারে পয়েট এবং পলিটিশিয়ান ছিলেন। এই লোকটায় আরো কিছু কাজ করেছে। উনি ইংরেজি লিটারেচারে নোবেল পেয়েছেন। দাঁড়াও তো ভাই, আমি একটু নিয়ে আসি, মার্কার নিয়ে আসি, একটা সেকেন্ড। দেখেন, দেখি, ওকে আছে, খালি আছে একটু দেখেন। উনি যেটা করেছেন, উনি নোবেল পেয়েছেন। উনি একজন নোবেল লিটারেচার পেয়েছেন। নোবেল লিটারেচার পেয়েছেন 1923 সালে। নোবেল লিটারেচার পেয়েছেন 1923 সালে। 1923 সালে নোবেল লিটারেচার পেয়েছেন আলবার্ট আইনস্টাইনের সাথে। এলিটিজম বানান ভুল, আচ্ছা ঠিক আছে, বুঝছি। দেখেন, উনি নোবেল লিটারেচার পেয়েছেন 1923 সালে আলবার্ট আইনস্টাইনের সাথে। জি, উনি একজন নোবেল লরেট। আলবার্ট আইনস্টাইনের সাথে কিসের জন্য নোবেল পেয়েছেন? উনি নোবেল পেয়েছেন কিসের জন্য? ইন্সপায়ারিং লিটারেরি ওয়ার্ক, অর্থাৎ ওনার লিটারেচারের মাধ্যমে মানুষ ইন্সপায়ার্ড হয়েছিল। ইন্সপায়ারিং লিটারেরি ওয়ার্ক, ইন্সপায়ারিং লিটারেরি ওয়ার্কসের জন্য, ইন্সপায়ারিং লিটারেরি ওয়ার্কসের জন্য উনি নোবেল পেয়েছিলেন। আলবার্ট আইনস্টাইনের সাথে কিন্তু নোবেল পেয়েছে। আলবার্ট আইনস্টাইনও 23 সালে নোবেল পেয়েছে, উনিও 23 সালে নোবেল পেয়েছেন। এবং দেখি, আমাদের রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কবিতার মুখবন্ধ লিখে দিয়েছেন উনি। গীতাঞ্জলি, গীতাঞ্জলি, গীতাঞ্জলির বাংলা কি ভাই, সরি ইংলিশ কি? গীতাঞ্জলি, আমরা ইংলিশ হলো সং অফারিংস। সং অফারিংস, সং অফারিংস এর মুখবন্ধ বা প্রিফেস লিখে দিয়েছিলেন। প্রিফেস, সং অফারিং এর প্রিফেস লিখে দিয়েছিলেন। সং অফারিং এর প্রিফেস লিখে দিয়েছেন হচ্ছে উনি। এবং তার মানে ওনার সাথে আমাদের বাংলা সাহিত্যের একটা ভালো সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। ঠিক আছে, এই জন্য উনি দেখা যায় আমাদের বাংলা সাহিত্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ লোক। এই লোকটা বাংলা সাহিত্যের জন্য খুবই এই জন্য গুরুত্বপূর্ণ। তো ওনার সম্পর্কে আশা করছি যে এই ইনফরমেশন গুলো আমরা তুলে নিয়েছি। এবং দেখেন, ওনাকে ফলো করতেন, হি ফলোড, উনি ফলো করতেন। উনি ফলো করতেন কাদের? উনি ফলো করতেন ইলিয়টকে, স্যামুয়েল টেইলর ইলিয়ট। উনি ফলো করতেন ইলিয়টকে এবং এজরা পাউন্ডকে। ইলিয়ট এবং এজরা পাউন্ডকে উনি ফলো করতেন। ফলোড বাই, ওনাকে অনুসরণ করতেন কে? ওনাকে অনুসরণ করতেন আপনাদের যে সেপ্টেম্বর 1, 1939, সেপ্টেম্বর 1, 1939, এই যে দেখুন, এই যে উনি ওনাকে ফলো করতেন ডব্লিউ.এইচ. অডেন, উইলিয়াম ওয়াইনস্টাইন হিউগ অডেন। আপনাদের টেক্সট বইয়ের আরেকজন রাইটার আছেন ওয়াইনস্টাইন হিউগ অডেন। এই অডেন ওনাকে ফলো করতেন, এই অডেন ওনাকে ফলো করতেন। আবার উনি ফলো করতেন ইলিয়ট এবং এজরা পাউন্ডকে। তো দেখুন, এটা হলো ওনার সম্পর্কিত তথ্য, কবি সম্পর্কিত তথ্য। এগুলা কি তুলে নিয়েছি আমরা? তুলে নিয়েছি। এবার আসেন কবিতা সম্পর্কিত তথ্য। কবিতা সম্পর্কিত তথ্য কিলো ভাই, এই রে, এটা কালি কি বিশ্রী ভাই, ছিছি, এত বিশ্রী কালি কেন? আল্লাহ, আমার বোর্ডটা নষ্ট হয়ে গেছে।
ছি, বোর্ড নষ্ট করে ফেলছি, এটা তো বিরক্ত হয়ে গেল। দেখেন এবার কবিতা, কবিতা সম্পর্কিত তথ্যগুলা কি কি? কবিতাটার ছন্দ, রাইম স্কিম, কবিতাটার রাইম স্কিম, রাইম স্কিম, ঠিক আছে, ছন্দ। কবিতাটার রাইম স্কিম হলো কি দেখি, এ বি, এ বি, সিডি, সিডি, ইএফ, ইএফ ছন্দ। কবিতাটার 12টা লাইন। জি হ্যাঁ নিশাদ, কারো দ্বারা ফলো হইলে বাই হয়, নিজে ফলো করলে শুধু ফলোড হয়। আচ্ছা দেখেন এবার ওনার কবিতাটা একমাত্র তোমাদের টেক্সট বইয়ের একমাত্র ফুল রিদমের কবিতা, ফুল রিদম, ফুল রিদম মানে পূর্ণ ছন্দের কবিতা, ফুল রিদমের কবিতা। ওনার কবিতাটার মাত্রা ছিল 6টা, হেক্সামেট্রিক্যাল, হেক্সামেট্রিক্যাল 6 মাত্রা, 6 মাত্রা, 6 মাত্রার কবিতা। এটা হলো একটা 6 মাত্রার কবিতা। কবিতাটার ছন্দ পূর্ণ ছন্দ, পূর্ণ ছন্দ, পূর্ণ ছন্দ। কিন্তু সাধারণত কি কব, এটা কঠিন কবিতা। এই ছন্দ কিভাবে বোঝা যায় ভাই, ছন্দ কিভাবে বোঝা যায় আমি লিখতে পারলে বুঝাই দিতে পারতাম। গত ক্লাসে আমি তোমাদের ছন্দ বুঝাই দিছি, দেখো তারপর আমি চেষ্টা করি। প্রথম 4 লাইনে আছে দেখো, শেষের, শেষের শব্দ দিয়ে ছন্দ বানাইতে হয়, ইন্সপ্রি। তারপর আছে মেইড, তারপর শেষে 3য় লাইনে আছে হানি বি, শেষের শব্দগুলো হানি বি, এবং দেখো আছে গ্লেড। খেয়াল করো কিভাবে ছন্দ নির্ণয় করব, ইন্সপ্রি, মেইড, হানি বি, গ্লেড। দেখো আমরা যদি এইটাকে ধরি এ ছন্দ, এ দেখো একের সাথে এই 1 নাম্বার লাইনের সাথে 2 নাম্বার লাইনের উচ্চারণে কি মিল আছে ভাই? 1 নাম্বার লাইনের সাথে 2 নাম্বার লাইনে কি উচ্চারণে মিল আছে? না। তাহলে 2 নাম্বার লাইনকে কি ধরবো বলো? বি। 2 নাম্বার লাইনকে ধরবো বি। এবার দেখো তো 3 নাম্বার লাইনের সাথে কি কারো মিল আছে? 3 নাম্বার লাইনের সাথে কি কারো মিল আছে? দেখো জি হ্যাঁ আছে। কার সাথে মিল আছে বলো তো? কার সাথে? এর সাথে মিল আছে। এই যে দেখো ভাই, ইন্সপ্রি বি, ইন্সপ্রি বি, বি ইন্সপ্রি, এই দুইটার মধ্যে মিল আছে। তাহলে 1 আর 3 এটার মধ্যে মিল আছে। এবার আসো গ্লেড, বলো তো গ্লেডের সাথে কি কারো মিল আছে? গ্লেড, জি চমৎকার আছে, গ্লেডের সাথে মিল আছে বি এর। গ্লেড, মেইড, গ্লেড, মেইড, এই যে দেখো ছন্দ হয়ে গেছে, এ বি, এ বি ছন্দ। ফ্রি বি, মেড গ্লেড, ফ্রি বি, মেড গ্লেড, ঠিক আছে, ফ্রি বি, মেড গ্লেড, 1 3 2 4, 1 3 2 4 এই ছন্দে আছে কবিতাটা, ঠিক আছে। আশা করছি যে আপনারা এই জায়গাটায় বুঝতে পেরেছেন। এই কবিতাটা হচ্ছে পূর্ণ ছন্দে আছে, কবিতাটা এবি এবি রাইম স্কিমে আছে। কবিতায় পুরো কথা না, কবিতা মুখস্থ করতে হবে না, কবিতাটা মুখস্থ করতে হবে না, কবিতাটার থিম জানতে হবে। কবিতাটার চাওয়া কি, কবিতাটার চাওয়াটা কি ছিল? কবিতাটার চাওয়া ন্যাচারাল লাইফ, ন্যাচারাল লাইফ। কবিতাটার চাওয়া ছিল ন্যাচারাল লাইফ, লাইফ উড বি ন্যাচারাল, ঠিক আছে। কবিতায় উল্লেখ করা কিসের কিসের কথা উল্লেখ করা হয়েছে? উনি চেয়েছেন 9টা সিম গাছের চারা, 9 বিন, 9 বিন রোজ, 9 বিন রোজ, 9 সারি সিমের চারা, 9টা সিমের চারার কথা বলা হয়েছে। আচ্ছা 6 মাত্রার ইংলিশ লিখছি হেক্সামেট্রিক্যাল, হেক্সামেট্রিক্যাল 6 মাত্রা।
9 বিন রোজ, উনি বলেছেন রাতগুলো গ্লিমার হবে, রাত হবে গ্লিমার। দেখেন দুপুর হবে পার্পল গ্লো, দুপুর হবে পার্পল গ্লো। সন্ধ্যায় লিনেট পাখির ডানা উড়বে, সন্ধ্যায় লিনেটস উইংস। সকালবেলা ঝিঝি পোকার মতো নীরবতা থাকবে। আচ্ছা পূর্ণ এর পরে লিখেছি মাত্রা, ভাই পূর্ণ ছন্দ। আচ্ছা পূর্ণ ছন্দ, জি হেক্সা হলে 6। দেখো লিনেটের রাত হবে, দেখো রাত হবে গ্লিমার, নাইট, নাইট হবে গ্লিমার। ডে হবে পার্পল, ডে হবে পার্পল, ডে, ডে হবে পার্পল। সন্ধ্যা হবে লিনেটের উইং, সন্ধ্যায় থাকবে লিনেটের উইং। সকালে, সকালে ক্রিকেটের মতো নীরব সাউন্ড চলে আসবে। দেখো উঠানে বা গ্লেইডে থাকবে হানিবির সাউন্ড, গ্লেইডে থাকবে হানিবি সাউন্ড, হানিবি সাউন্ড। গ্লেইড মানে দেখো, গ্লেইড মানে হলো উঠান, বা আমরা বলতে পারি ওপেন স্পেস ইন ফরেস্ট, ওপেন স্পেস ইন ফরেস্ট, ওপেন স্পেস ইন ফরেস্ট। ফরেস্টের মধ্যে উন্মুক্ত জায়গা। আমি বুঝতে পারতেছি তোমাদের লেখা দেখতে কষ্ট হচ্ছে, বাট আমার কিছু আসলে করার নাই, সবগুলা মার্কার একসাথে শেষ হয়ে গেছে, আমি বুঝতেও পারি নাই। আর এখন কেউ নাই এই বিল্ডিং এ, এই ফ্লোরে আমি ছাড়া কেউ নাই, 5-6 তলায় আছি কেবল আমি একা। ভাই ভয় লাগতেছে আমার কিন্তু খুব। আচ্ছা ওপেন স্পেস, গ্লেড মানে হলো ওপেন স্পেস। এবং উনি কি শুনতে চান? উনি পানির কলকল শব্দ শুনতে চান, ল্যাপিং লো সাউন্ড অফ ওয়াটার। উনি পানির কলকল শব্দ শুনতে চান, লো সাউন্ড অফ ওয়াটার। পানির যে মৃদু কলকল শব্দ আছে সেই কলকল শব্দ শুনতে চান। জি উনি পানির কলকল শব্দ শুনতে চান। এবার দেখি তারপর আমরা যদি এরকম বলি উনি হচ্ছে আর কি চাইতেন, তো এগুলাই চেয়েছেন। দেখো এই কবিতাটার মধ্যে জি লিনেটস উইংস, লিনেট পাখির ডানা, লিনেট পাখির ডানা, উনি পানির মৃদু স্বর শুনতে চেয়েছেন। দেখুন এই কবিতাটার মুখ্য উদ্দেশ্য ছিল লেখক কোনো কোলাহল ক্রাউড কোনো কিছু চান না। লেখক কেবল কি চান? দিনগুলো হবে দিনের মতো, রাতগুলো হবে রাতের মতো, সন্ধ্যা হবে সন্ধ্যার মতো। দেখো রাতের আকাশ ঝাপসা, কিন্তু আমাদের শহরে কি, শহরে যে ব্যাপারটা হয় দিন রাত, আমরা শহরে বুঝতে পারি ভাই। আমি যে ঢাকা শহর থাকি এখানে দিন কেউ দিন মনে হয়, রাত কেউ দিন মনে হয়। আমাদের কাছে রাত বলতে কিছু নাই, সন্ধ্যা বলতে কিছু নাই। কিন্তু কবি বলছে না, শহরে লাইফ তার ভাল লাগে না, তিনি একা একটা নির্জন ইন্সপ্রি দ্বীপে চলে যাবেন, যেখানে রাতগুলো ঝাপসা হবে, অর্থাৎ রাতগুলো প্রাকৃতিক হবে, দিনগুলায় উজ্জ্বল আলো থাকবে। মানে দিনে উজ্জ্বল আলো থাকা মানে দিনগুলা দিনের মতো হওয়া। সন্ধ্যায় পাখি ঝলকাবে, পাখির ডানা উড়বে। যেমন সন্ধ্যাবেলা আমরা দেখি বিভিন্ন পাখি ওড়াউড়ি করা শুরু করে, ওড়াউড়ি শুরু করে। জি তো এইটাকে কবি চেয়েছেন যে এরকম হবে। বা উনি পানির কলকল মৃদু শব্দ শুনতে পেয়েছেন, শহরে তো পানি বলতেই কিছু নাই। হ্যাঁ আন্ডার দ্য গ্রিনউড ট্রির মতো একটা কবিতা এটা। এবং উনি চেয়েছেন কি, ওনার লাকি নাম্বার ছিল 9, এই জন্য উনি চেয়েছেন 9টা সিমের চারা লাগাবেন। উনি একটা হচ্ছে কি বলছেন, উনি ওয়েটেল গ্লেড একটা বলতে পারেন যে উনি মাটির ঘর বানাবেন, উনি একটা মাটির ঘর বানাবেন, ক্লে ওয়েটেল মেইড একটা বাসা বানাবেন, ছোট্ট কুঁড়ে ঘর, যেখানে ওয়েটেল থাকবে, যেখানে মাটির একটা ঘর থাকবে, মাটির ঘর। উনি ইন্সপ্রি দ্বীপে গিয়ে একটা মাটির ঘর বানাবেন, যেই ঘরের পাশে একটা মৌমাছির চাক থাকবে। না শীতে কবিতার যতখানি দেয়া অতটুকু কি বেশি গুরুত্বপূর্ণ? না অমনটা না, ওইখানে আমরা আলাদা আলাদা ভাগ ভাগ করে দিয়েছি। তো এই কবিতাটার মূল সারাংশ হলো কবিতা
কবি আমাদের আর্টিফিশিয়াল লাইফ চান না, উনি একটা ন্যাচারাল লাইফ চান, যেখানে ন্যাচারাল পরিবেশ থাকবে, সবকিছু ন্যাচারাল থাকবে, দিনগুলো দিনের মতো, রাতগুলো রাতের মতো, একদম সিম্পল একটা সিমসাম লাইফ চান। এটাই হলো এই কবিতাটার, যদি আমরা সারমর্ম বলি বা সারাংশ বলি, দুটোই। বুঝতে পেরেছি স্যার? আচ্ছা, কালকে এক্সামে আসবে এই যে তোমাদের এখানে যেটা যেটা ছিল, থিম সামারি এন্ড সিনোনিম অ্যান্টোনিম। থিম সামারি, সিনোনিম অ্যান্টোনিম আসতে পারে, আর প্রোনাউন রেফারেন্সিং আসতে পারে। এই থিম সামারি, সিনোনিম অ্যান্টোনিমই আসার সম্ভাবনা সব থেকে বেশি। না, এখানে কোনো সিমিলে মেটাফর নাই আপু, তাইলে আমি নিজেই বলতাম। তোমরা জানো আমি গত ক্লাসে দুইটা কবিতা আমি ব্যাখ্যা করেছি, একদম এ টু জেড, লাইন বাই লাইন। গত ক্লাসে দুইটা পড়াইলাম না, আজকে পড়াইলাম একটা, টোটাল তিনটা। আর বাকিগুলাও তো পড়বা। কিরে ভাই, সব যদি তোমার টিচারই পড়াই দেয়, তুমি কি পড়বা ভাই? মাইন্ডারি কম করতে হবে, একটু পড়াশোনা নিজেরও করতে হবে। তোমরা নোটিশ গ্রুপটা চেক করো ভাই, যারা আমাকে এই ধরনের প্রশ্ন করছো তারা